যাই হোক, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি ভাইয়া। তখন আমার আম্মুর বয়স 7 বছর। আমার নানা আর নানু তখন গ্রামে থাকতেন। কোনো বিশেষ একটা কারণে জায়গাটার নাম বললাম না। তারা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়তেন। একদিন ফজরের নামাজে আমার নানু নামাজ পড়ছিল এবং নামাজ শেষ করে আমার নানাকে ডাক দিয়ে ঘুমিয়ে পড়ল। আমার নানা উঠে নামাজ পড়ার জন্য দাঁড়ালো। তখন আমার নানার নামাজের পেছনে একটা মেয়ে দাঁড়িয়েছিল। একটা কথা বলে রাখা ভালো, আমার নানা খুবই সাহসী ছিলেন। তখন আমার নানার নামাজে ওই মেয়েটা খুবই বিরক্ত শুরু করতে লাগলো। আমার নানা প্রচন্ড রকম বিরক্ত হয়ে গেলেন এবং নামাজ শেষ করে খুবই রাগের সাথে অনেক জোরে গলায় বলতে লাগলেন, আমার নামাজে যদি আরেকবার সমস্যা করিস তাহলে কিন্তু ভালো হবে না। ওই জিনটা তখন আমার নানাকে বলে, আমি তোকে খুব পছন্দ করি, তুই আমাকে পছন্দ করিস না? তখন আমার নানা বলে যে, তোকে কেন আমি পছন্দ করতে যাব, তুই এক জাতি আর আমি আরেক জাতি। তখন আমার জিনটা খুব একটা সুন্দরী মেয়েতে পরিণত হলো। এবার আমাকে পছন্দ করবি? আমার নানা বলে, আবার এসব খারাপ কথা বলছিস কেন? আমার একটা সন্তান আছে, আমার স্ত্রী আছে, আমি তোকে কেন পছন্দ করব? তখন আমার নানা খুবই জেদ চেপে যায় এবং রাগে তিনি একটা চড় মারেন। বুঝতে পারছেন, যেহেতু বেশ আগের কিছু ঘটনা শুনছি। তখনকার দিনে আমাদের গ্রামগুলো বেশ নীরব ছিল। তো সেই সময়টাতে শোনা যায় এমনটা, অনেকেই আসলে জিনদেরকে দেখে অভ্যস্ত ছিলেন এবং তাদের সাথে যখন কথা বলতেন তখন সেটাও তারা স্বাভাবিকভাবে নিতে পারতেন। এখন অনেক মানুষ আমাদের শহরে, আমাদের গ্রামগুলোতেও, তাই সচরাচর এরকম ঘটনা না দেখা গেলেও এটা এক সময়ের বাস্তবতা। তো এরপরে পরবর্তীতে নানাকে ওই জিনটা খুবই ভয়ানক রূপে এসে বলে, আজকের মতো তোকে ছেড়ে দিলাম, কিন্তু তোকে শাস্তি দিয়ে যাব। এটা বলে সে চলে যায়। তারপর পরদিন রাতে আমার নানা রাত 3টা বাজে স্বপ্ন দেখে, কালো একটা কুৎসিত চেহারায়, খুবই ভয়ানক একটা জিন এসে আমার নানাকে বলে, কিরে, কালকে যে চর মারছিলি তার প্রতিদান তো আজকে তোকে দেব। এটা দেখে আমার নানা ঘুম থেকে উঠে যায়। তারপর আমার নানার স্বপ্নে দেখা সেই কালো কুৎসিত জিনটাকে দেখতে পায় তার সামনে বসে আছে তার বিছানায়। এটা দেখে সে তার হার্টবিট বেড়ে যায়। সেই জিনটা একটা বিকট হাসি দিয়ে তার সামনে একটা ভয়ানক আওয়াজ করল এবং সাথে সাথে সে নানার উপরে আছর করল। সে নানার পিঠে একটা আঁচড় মারে আর আমার নানা প্রচন্ড একটা চিৎকার করে। তারপর আমার নানু উঠে আসে আর বলে, কি হলো? তো আমার নানা লাফ দিয়ে উঠে পাগল হয়ে যাওয়ার মতো একটা অবস্থা, লাফালাফি করতে থাকেন তিনি। আমার নানা যে কি পরিমাণে কষ্ট পেয়েছিলেন সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার নানা আমার নানুকে সবকিছু খুলে বলেন। তারপর আমার নানা সকালে নামাজ পড়ে কবিরাজের কাছে গিয়ে এসব কথা বলেন। এরপর কবিরাজ আমার নানাকে কিছু তাবিজ আর পানি পড়া দিয়ে দেয় আর বলে বাসা ছেড়ে চলে যেতে। আমার নানু আর নানু সহ সবাই সেই বাসাটা ছেড়ে চলে যায় এবং ঢাকায় চলে আসে। তারপর আল্লাহর রহমতে তারা ভালো হয়ে যায়। শাফিন ভাই, এই ছিল আমার নানার সাথে ঘটে যাওয়া রহস্যময় ঘটনা। আমার জন্য দোয়া করবেন। ঘটনাটি শেয়ার করার জন্য অনুরোধ রইল, তাহলে আমি খুবই খুশি হব। ভালো থাকবেন। ভূত নাইটের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। ঘটনাটি আমাদেরকে ফেসবুকের মাধ্যমে পাঠিয়েছেন সালমা হোসেন। অনেক অনেক ধন্যবাদ সালমা সহ যারা যারা ঘটনা পাঠিয়েছেন আমাদেরকে। আরও একটা ঘটনায় চলে যাচ্ছি। ফিরে এসে SMS গুলো পড়ছি। SMS করার জন্য মোবাইলের মেসেজ অপশন থেকে টাইপ করে ফেলুন SFM স্পেস আপনার নাম, আপনার কথা পাঠান 26969 এই নম্বরে। চলে যাচ্ছি আরও একটা ইমেল স্টোরিতে। শফিন ভাইয়া, আপনি কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি ভূত নাইটকে অনেক ভালোবাসি, তাই কিছু সত্য ঘটনা পাঠাচ্ছি। এইবারে আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা পাঠাচ্ছি। আমি তখন নারায়ণগঞ্জ কলেজে পড়াশোনা করতাম। আমি কলেজের BNCC এর
সদস্য ছিলাম। আমাদের কলেজের পেছনের দিকে অনেকগুলো পুরনো দিনের সরকারি দালান রয়েছে। লোকজনের মুখে শুনেছি এই দালানগুলো ইংরেজ আমলে তৈরি করা হয়েছিল। এখন এটা একেবারেই পরিত্যক্ত করা হয়েছে, আর দেখতেও অনেকটা ভয়ঙ্কর লাগে। চারপাশে প্রচুর গাছপালা থাকার কারণে জায়গাটা সবসময় একদম অন্ধকার মনে হতো। এবার আসি মূল ঘটনায়। আমাদের কলেজের নতুন ছাত্রদের জন্য নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারে আমাদেরকেই সবকিছু করতে হবে, তাই আমরা কিছু সংখ্যক বিএনসিসি এর সদস্য সিদ্ধান্ত নিলাম আমরা কলেজেই রাত্রি যাপন করব। যেমনটা ভাবা তেমন কাজ। আমি সহ আরো 3 জন থাকলাম। সব কাজ শেষ করে উঠতে রাত প্রায় 3টা-4টা হবে, মানে অনেক রাত হয়ে গিয়েছিল। এ সময় আমার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন পড়ে, মানে আমাকে বাথরুমে যেতে হবে। আগেই বলে রাখি শাফিন ভাই, আমাদের কলেজের বাথরুম ছিল ওই পুরনো দালানের পাশেই। তো যেই আমি বাথরুমের কাছাকাছি গেলাম, ঠিক তখনই লক্ষ্য করলাম ওই পুরনো দালানের 2য় তলায় ধবধবে সাদা কাপড় পরা একটা মহিলা হেঁটে এদিক ওদিক যাচ্ছে। এটা দেখে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল, কেননা বাথরুমে যাওয়ার আগে বন্ধুরা আমাকে ভূতের ভয় দেখিয়েছিল, আর যেটা আমি দেখছি সেটা আমার কাছে খুব স্বাভাবিক মনে হচ্ছিল না। আমার হাতে একটা লাইট ছিল, আমি কেন যেন লাইটের আলোটা ওই মহিলার দিকে মারলাম। সাথে সাথে মহিলাটি আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। তার চোখগুলো আগুনের মতো, আর মাথাটা একেবারে উল্টো দিকে, মানে বডি ছিল পেছনের দিকে আর মাথাটা ছিল আমার দিকে। সে এক নজরে আমার দিকে রাগান্বিত ভাবে তাকালো, তারপর একটা ঠুনকো হাসি হাসলো আমার দিকে, আর আমাকে ইশারায় কাছে যেতে বলল হাত নেড়ে। আমি ভয়ে ওখান থেকে পালিয়ে যেতে চাইলাম, কিন্তু কেন যেন যেতে পারলাম না। মনে হলো আমাকে কেউ যেন হিপনোটাইজ করে রেখেছে। আমিও তার দিকেই তাকিয়ে আছি। হঠাৎ এমন সময়ে ওই মহিলা রূপী অশরীরটা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি লক্ষ্য করলাম তার পা দুটো মাটির থেকে কিছুটা উপরে, কিন্তু আমি নড়াচড়া করতে পারছিলাম না এবং কি দৌড় দিতেও পারছিলাম না। তখন আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছিল তার আমার দিকে আসাটা। আমার মনে হচ্ছিল সে যেন হাওয়ায় ভেসে আসছে। আস্তে আস্তে আমার এক হাত দূরে এসে দাঁড়ালো। তারপরে আমাকে কি যেন একটা বলল, আমি বুঝতে পারলাম না, কিন্তু কণ্ঠটা ছিল বেশ ভয়ঙ্কর। আমি সাহস করে বললাম যে তুমি আমার কাছে কি চাও? সেই মহিলা আমার দিকে তাকিয়ে কিছু না বলেই হাসতে লাগলো। হাসির সাথে তার মুখ থেকে একটা ভয়ের লালা বেরিয়ে আসতে লাগলো। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। সেখানে আমার চিৎকার শুনে আমার একটা বন্ধু বের হয়ে আমার দিকে লাইট মারে, আর সাথে সাথে সেই বিশ্রী ভয়ঙ্কর মহিলা অদৃশ্য হয়ে যায়। আমি দৌড়ে গিয়ে বিষয়টা না বলে তাড়াতাড়ি, তখন আমার প্রকৃতির ডাক ভীষণ চেপে গেছে। আমি আমার বাথরুম সেরে আবার কলেজের ভেতরে প্রবেশ করব, এমন সময়ে একটা কুকুর আমার পথ আটকে দাঁড়ায়। আমি কুকুরটাকে যা যা বলে তাড়াতে চাইলে সে কিছুতেই যাচ্ছিল না। আমি রেগে হাতের লাইটটা দিয়ে যেই আঘাত করতে যাব, তখনই সেই কুকুরটা ধীরে ধীরে বড় হতে লাগলো এবং এক লাফে আমাদের কলেজের ছাদে গিয়ে পড়ল। আমি তখন ভীষণ ভয় পেয়ে যাই এবং আমি দৌড় দিব। আমি এবার ঠিক থাকতে পারলাম না। এক দৌড়ে কলেজের ভেতরে প্রবেশ করে বন্ধুদেরকে সবকিছু খুলে বললাম। তাদের নিয়ে সেই ছাদের দিকে তাকালাম। আশ্চর্যের বিষয় যে সেই মহিলা এখনো আমি দেখছি, অথচ আমার বন্ধুরা কেউ দেখতে পাচ্ছে না। মহিলা আমার দিকে একটা ঢিল ছুঁড়ে মারল। ঢিলটা এসে আমার বন্ধুদের গায়ে পড়লে এতে ওরা ভীষণ ভয় পেয়ে গেল। সবাই ভয়ে রুম বন্ধ করে থাকলাম। পরদিন প্রিন্সিপাল স্যারের কাছে সবাই মিলে ঘটনাটি খুলে বললাম। স্যার আমাদেরকে ভয় পেতে নিষেধ করলেন আর বললেন এখানে আরো অনেক কিছু আছে, নাইট গার্ড এবং দপ্তরিদের ছাড়া রাতের বেলা বাইরে না ঘুরতে। এই ছেলে ঘটনা, ভালো লাগলে প্লিজ পড়ে শোনাবেন। আপনার সুস্থতা কামনা করছি। ভূত নাইট অনেক দূর এগিয়ে যাক। খোদা হাফিজ। ঘটনাটি আমাদেরকে ইমেইল করেছেন মনির খান, নারায়ণগঞ্জ থেকে।
ঠিকানায়। আরো একটা ঘটনায় চলে যাচ্ছে এবং ফিরে এসে ফেসবুক লাইভ অডিও স্ট্রিমিং থেকে কিছু মতামত জানার চেষ্টা করছি। ইমেলটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ আতিক। শফিন ভাই, প্রথমে আমার সালাম নেবেন। আমি প্রথমবার লিখছি, ভুল হলে ক্ষমা করে দেখবেন। আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করছি। তার আগে বলি, আমি আমার বাড়ি বগুড়ার সোনাতলা গ্রামে। আমি তখন চাকরি করি। বলে রাখি, আমি একটা চাইনিজ রেস্টুরেন্টে কাজ করি। আমি তখন বগুড়া কাজ করছিলাম। আমি রেস্টুরেন্টের নামটা উজ্জ্ব রাখলাম, তিনি উল্লেখ করে দিয়েছেন। তখনই ঘটল আসল ঘটনা। একদিন রাতে বস আমাকে ছাদ থেকে চেয়ার আনতে বলল। তখন রাত 9টার মতো বাজে। বলে রাখি, বিল্ডিং এর আশেপাশে কোনো বাড়ি ঘর দোকানপাট কিচ্ছু নেই, একদম ফাঁকা একটা জায়গায়। যাই হোক, আসল কথায় আসি। আমি যখন বিল্ডিং এর ছাদে গেলাম তখন দেখলাম সাদা কাপড় পরা লম্বা দাড়ি এক লোক আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন ভয়ে ছাদ থেকে এক দৌড়ে নিচে নেমে এলাম। তারপর ঘটল আসল ঘটনা। পরের দিন রাতে যা হলো আমার সাথে, সেই সময় গরমের দিন ছিল, তাই রাতে দরজা একটু খোলা রেখে ঘুমাতে যাওয়ার জন্য যাব। বিছানায় শুয়ে ঠিক এমন সময় দরজার বাইরে সাদা কাপড় পরা লম্বা সেই লোকটা আমার দিকে তাকিয়ে দেখছিল আর বলছিল, আমি তোকে নিতে এসেছি, আমার সাথে যাবি না? আমি তখন প্রচন্ড রকমের ভয় পাই। এরপর কেমন করে অলৌকিকভাবে সেই ছাদে চলে গেলাম। আমি গিয়ে যা দেখলাম সেটা দেখার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম ছাদে অনেকগুলো বাচ্চা খেলা করছে আর তারা সবাই আমার দিকে তাকিয়ে ডাকছে আমাকে। আমি সেটা দেখে ওখানেই জ্ঞান হারিয়ে। পরে যখন জ্ঞান ফেরে আমি তখন রুমে শুয়ে আছি। পরে জানতে পারলাম নাইট গার্ড চাচা আমার চিৎকার শুনে ছাদে গিয়ে দেখে আমি অজ্ঞান হয়ে আছে। পরে তিনি আমাকে রুমে নিয়ে আসেন। এরপরে আমি চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে চলে আসি। এটা ছিল আমার সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনা। পড়ে শোনাবেন প্লিজ। প্রথমবার লিখছি, তাই ভুল হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ধন্যবাদ আমাকে ভূত এফএমের সুযোগ করে দেওয়ার জন্য। তবে আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, এটা নোয়াখালী চন্দনপুরের একটি ঘটনা। যারা চন্দনপুরে শুনছেন তারা অবশ্যই জানেন যে এই ঘটনাটার সত্যতা সম্পর্কে আপনারা ভালো জানবেন। তো রাসেল ভাই, আপনি বলেছিলেন আমাকে ঘটনা পাঠাতে ইমাম সাহেবের। তো একটা ঘটনা পেয়েছি আমি। প্রায় 4-5 জন ইমাম সাহেবের সাথে কথা বলার পর একজনের কাছে একটা ঘটনা পেয়েছি। তিনি একজন মুয়াজ্জিনের ঘটনা বলেছিলেন। আর এই ইমাম সাহেবের নাম ছিল মাওলানা ভাসানী। আর আমাদের যে মুয়াজ্জিন ছিল তিনি ছিল আবুল জাসা। তো আমি তার ঘটনাটা আজকে শেয়ার করব। তো রাসেল ভাই, সেদিন তিনি আসলে ঘুম থেকে উঠেন, শুধু হালকা কুকুরের ডাক চলতেছিল আর মাঝে মাঝে একটু বাতাস আসতেছিল। সেদিন গাছ নড়তেছে এরকম। তো গ্রামের ছোট সেই মসজিদে ফজরের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ইমাম সাহেব। তো মুয়াজ্জিনও যথারীতি একটু আগে বেরিয়ে পড়লেন, কারণ আজান দেওয়ার আগে তিনি সবসময় মসজিদের চারপাশ দেখে নেন এবং এটা তার অভ্যাস যে মসজিদের কোনো কিছু চুরি হওয়ার বা কোনো ফায়তারা করছে কিনা এটা তিনি সবসময় দেখতেন। কিন্তু সেদিন ঘটনাটা ছিল একদমই অন্যরকম। তো মুয়াজ্জিন যখন কাঁচা রাস্তা ধরে মসজিদের দিকে আসতেছিলেন, হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকে একটু অনুসরণ করছে। তিনি হাঁটছেন রাসেল ভাই, তার পিছনে পিছনে মনে হচ্ছে যে আরো একজন তাকে অনুকরণ করে, তার লুঙ্গির যেরকম শব্দ হচ্ছে তা পিছনে যে লোকটা আসতেছে তারও ওই রকমই শব্দ হচ্ছে। উনি বললেন যে আমি আজান দেওয়ার পর তো মুসল্লি আসে, এর আগে তো কেউ আসে না, কিন্তু আজকে আবার কে আসলো এটা তিনি ভাবতেছেন। আর পিছনে ফেরার কিন্তু সে সাহস পাচ্ছিল না তখনও। তো হঠাৎ করে তিনি চিন্তা করলেন যে
মানে ওনার একটা ভয় ছিল যে পিছনে তাকালে মাথা মটকায় দেয় আগেরকার সময়ের। তো উনি ওই ভয়ে তাকাতে পারছেন, কিন্তু নিজেকে আর ধৈর্যর বাদ তিনি ধরে রাখতে না পেরে তিনি পিছনে তাকাইলেন। রাসেল ভাই তিনি দেখেন যে পিছনে থপ করে একটা কি যেন ধোঁয়ার মতো, হ্যাঁ ওখানেই মানে ধোঁয়াটা প্রকট ধোঁয়া, একটা মনে হচ্ছে একটা মানুষ ধোঁয়া হয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যে সেখানে আবার মিলিত হয়ে গেল, কেউ নেই সেখানে। আবার হাঁটা শুরু করতেই পায়ের শব্দের সাথে আর একটা পায়ের শব্দ মিশে গেল। মনে হচ্ছিল যে উনি দুইবার হাঁটতেছে, পেছন থেকে এরকম সাউন্ডটা হচ্ছে। তো ঠান্ডা একটা স্রোত তখন তার শরীর বেয়ে নামলো, মাথাটা ওর মানে টনক নড়ল যে এরকম ঘটনা তো আগে হয় নাই। মসজিদের কাছাকাছি এসে তিনি হঠাৎ শুনলেন যে একটা কণ্ঠ, যে এই এখানে আয়, উজু করে যা। তো কণ্ঠটা ছিল পুরো অদ্ভুত, তাকে উজু করতে ডাকতেছে মানুষের মতো, কিন্তু কোথাও যেন ফাঁকা, মানে এটা একটা আর ঠান্ডা একটা বাতাস নিরিবিলি, আর এইরকম সময়ে নিজের হার্টবিটও মনে হয় যে শব্দ শোনাচ্ছে, এরকম সময়ে ডাকতেছেন। মুয়াজ্জিন তো থমকে দাঁড়ালেন, মসজিদের আমাকে তো কেউ অনুসরণ করতেছে, আবার এরকম একটা শব্দ। তো মসজিদের পাশের পুকুর ঘাটের দিক থেকে তিনি আওয়াজটা বুঝতে পারলেন যে ওই দিক থেকে আসতেছে। তো বেশ, উনি তো মানে প্রায় অনেক মুসল্লি আছে যারা যদি পানি না থাকে রাসেল ভাই করতো কি, মসজিদের ওই পুকুর গিয়ে উজু করে এসে উজু বানায় নামাজ পড়তো। তো তিনি ধীরে ধীরে আগালেন। তো ওনার তো ওই যে অভ্যাস, মসজিদের চারপাশ তিনি দেখবেন। তো চাঁদের আলোয় পুকুরের পানি কেমন যেন কালচে একটু দেখাচ্ছিল। ঘাটে দাঁড়িয়ে আছে একটা মানুষ সাদৃশ্য অবয়ব, কিন্তু তার মুখ স্পষ্ট নয়, যেন কুয়াশায় ঢাকা এরকম একজন। তো হঠাৎ তাকে বলতেছে, কিরে দেখছিস না, উজু কর, নামাজের সময় হয়ে গেছে। আবার সেই কণ্ঠটা। তো মুয়াজ্জিনের বুক ধরফর করছে, তবুও এক অদৃশ্য শক্তি তাকে বাধ্য করছে যে সামনে যেতে। মানে ওর ভেতর থেকে নাকি উনি বলছেন যে বাবা আমার কেন জানি মনে হচ্ছে যে আমি সামনে যাই, সামনে গিয়ে দেখি কে কে ওখানে। তিনি ঘাটে নামলেন। পানি ছুতেই যখন পানিটা ধরছে, মানে দেখলো যে পানিটা স্বাভাবিকের চেয়েও খুব বেশি ঠান্ডা, যে ঠান্ডা বরফে হয় এটা ঠান্ডা এত হওয়া কথা না। আর তখন ছিল গরমকাল। হঠাৎ সেই অবয়ব ওকে মানে বলছে যে, মানে উনি যখন এটা দেখলেন, দেখার পর ওনাকে বলছে যে তোর হচ্ছে মাথাটা ডুবায় উজু কর পানিতে। এই কথা বলা মাত্রই যে উনি বলছে কিরে এটা কি, হ্যাঁ এটা একবার পর ওকে ঠাস করে জোর করে পানির মধ্যে ডুবিয়ে দিল ওর মাথাটা। তো পানি যেন আর পানি নেই, বরফের মতো ঠান্ডা, আর ভেতরে মানে কেউ ফিসফিস করছে। যে মুয়াজ্জিন শ্বাস নিতে পারছে না, হাত পা ছুড়ছেন, কিন্তু কিছুতেই মুক্তি পাচ্ছেন না ওই পানি থেকে। উনি নাকি এত পরিমাণে চেষ্টা করতেছেন ওখান থেকে উঠার, কিন্তু কি জানি একটা কি তাকে টেনে ধরছে। সে ওখানে কোনো রকম পানির মধ্যে কোনো পাক নেই, একদম একদম সমতল একটা ডিগি, কিন্তু তারপরেও মনে হচ্ছে ওখানে খুব পাক খাচ্ছে, তাকে কেউ টেনে ধরছেন। তারপর উনি জোরে জোরে আল্লাহ আল্লাহ বলে চিল্লাচ্ছে এবং আয়াতুল কুরসির সঙ্গে সঙ্গে তার মাথাটা বুদ্ধি ছিল, আয়াতুল কুরসি পাঠ করা শুরু করছেন। কিছুক্ষণ পর রাসেল ভাই তাকে ছেড়ে দেওয়া হলো। তিনি হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ালেন, চারপাশে তাকালেন, কেউ নেই, শুধু পানি, মানে পুকুরের পানি স্থির। মনে হচ্ছে যে একটু আগে এখানে কিছু হয় নাই, তার শরীরের পানি পুরো শুকে গেছে। তিনি দৌড়ে একটা ভোঁদড় দিল, এক দৌড়ে মসজিদের ভেতর ঢুকে পড়লেন। হ্যাঁ, সারা শরীর তার কাঁপছে ওই অবস্থায়। ভোরে ইমাম সাহেব আসলেন, তো মুয়াজ্জিনের সব ঘটনা তাকে বললেন যে ভাই আমার সাথে এরকম এরকম ঘটনা আজকে হয়েছে। শুনে ইমাম সাহেব মুখ ফ্যাকাশে হয়ে গেল। অনেকক্ষণ চুপ থাকার পর
তিনি ধীরে বললেন যে এই শাস্তি আমার জন্য এসেছে। তো মুয়াজ্জিন পুরো অবাক হয়ে তাকালেন যে আপনার জন্য এই শাস্তি বলতে। তো ইমাম কি করলো যে মাথা নিচু করে বললেন, কয়েকদিন আগে এক অসহায় মানুষ আমার কাছে সাহায্য চাইতে আসছিল, আমি তাকে অপমান করে ফিরিয়ে দিয়েছিলাম। সে কাঁদতে কাঁদতে বলছিল আল্লাহ বিচার করবেন। আমি তো গুরুত্ব দেইনি বিষয়টা। সেদিন রাতের সেই জিন সাধারণ কোনো জিন ছিল না, সে যেন শাস্তির দূত হয়ে এসেছিল। এরপর থেকে প্রতি ফজরের আগে মসজিদের পাশে পুকুর ঘাটে অদ্ভুত শব্দ শোনা যেত, মানে কারো কাঁপা কাঁপা শ্বাস, পানিতে ঢেউ ওঠা, আর সেই ঠান্ডা কণ্ঠ যে উজু কর, এরকম কণ্ঠ এই ইমাম সাহেব শুনতে পারত। তো এই ঘটনাটা হয়তো জিন সাহেব একটু মিস্টেকেলি মুয়াজ্জিনকে ইমাম মনে করে, মানে ওনার তো মোটামুটি সাদা জামা পরে, ইমাম মনে করে তার সঙ্গে মুয়াজ্জিনের সঙ্গে এই ঘটনা ঘটেছে। সে কিন্তু নিরীহ ছিল, তার সঙ্গে হয়তো বা এই ঘটনাটা ঘটেছে। ইমাম সাহেব এটা বলল যে এটা আমার সাথেই ঘটে যাওয়ার কথা ছিল। তো তারপর ওই জায়গার পর থেকে মসজিদের মানে ওই মুয়াজ্জিন করছে কি যে উনি আর এখানকার মুয়াজ্জিনি করবে না, কারণ সবার আগে আসতে হয়। তো উনি কাউকে কিছু না বলে তিনি মুয়াজ্জিনি ছেড়ে দেন। এখন পর ইমাম সাহেব বলল যে ঠিক আছে, যেহেতু মুয়াজ্জিন ছেড়ে দিয়েছে, আমি নিজেই এখানকার ইমাম হব, নিজেই মুয়াজ্জিন হব, আজানও দেবো। এটা বললেন। তো ঠিক আছে, এলাকাবাসী বলল যে ঠিক আছে, তাহলে আপনি মুয়াজ্জিনের যেটা বেতন হয় সেটাও পাবেন, ইমামেরটাও পাবেন। রাসেল ভাই, এরপরে যে ঘটনাটা ঘটলো, উনি প্রথম দিন আজান দিতে আসছেন। আসার পর হঠাৎ তিনি শুনতে পান যে মসজিদের ভেতরে কে জানি আজান দিচ্ছে। এটা আবার মাইকে না, এটা মসজিদের ভিতরে আজানটা হচ্ছে। এটা শোনার পর ও তালা খুলবে, তখন চিন্তা করলো যে এই ঘরের চাবি তো শুধুমাত্র আমার কাছেই থাকে, এখানে ভিতরে আবার আজান দিচ্ছে কে? তিনি ফাঁক দিয়ে দেখেন একটা বড় একটা মানুষ, সাদা জুব্বা পরা, পাগড়ি সাদা, তার চুল দাড়ি সব সাদা, দাড়িগুলো একদম মনে হচ্ছে যে কোমরে পড়ে, এত বড় লম্বা দাড়ি। তার পা দেখা যাচ্ছে মাটি থেকে কিছু দূর উপরে। ইনি কিন্তু এটা ফাঁক দিয়ে দেখতেছেন, এবং তাকে পিছন থেকে দেখার পর, এই আজান দেওয়ার অত অবস্থায় দেখার পর তিনি এক দৌড় দিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করছেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি মানে সামনে তাকে আটকিয়ে ফেলে। এবং এই আটকানোর পর মানে তার পথ বাধা অতিক্রম হয় 4-5 জন ওই রকম একই হুবহু দেখতে তার সামনে পথ আটকিয়ে ফেলে, এবং তিনি ওই অবস্থায় আয়াতুল কুরসি পাঠ করা শুরু করেন। কিন্তু রাসেল ভাই, উনি যখন আয়াতুল কুরসি পাঠ করতেছেন, ওনার সাথে সাথে এমন হচ্ছে যে জিনরাও একইভাবে আয়াতুল কুরসি পাঠ করতেছেন এবং বলতেছেন যে আপনি ভাবছেন যে আয়াতুল কুরসি পাঠ করে এখান থেকে পার হয়ে যাবেন, এটা আমিও বললাম। মানে উনি আয়াতুল কুরসি পড়তেছে, ওনার সাথে সাথে আরো একজন সেম প্রতিধ্বনিতে পড়তেছে। এই জিনিস হওয়ার পর তো তিনি প্রচন্ড ভয় পেয়ে গেলেন যে এ তো খুব একটা ভালো কিছু না, আজকে আমার জন্য হয়তো বা খুব খারাপ কিছুই আছে। ইমাম সাহেবকে ওখান থেকে মাটি থেকে উপরে তুলে একটা আছাড় দিছেন। এক আছাড়েই তিনি ওখানেই পড়ে অজ্ঞান, একদম সেন্সলেস হয়ে যায়। দেওয়ার পর মানে ওই যে একজন সাহায্য চাইতে আসছিলেন এটা জিন হিসাবে, তিনি দেননি, এইটাই তার ক্ষোভ ছিল। এটা স্পষ্ট আকারে পরে তাকে বলছে, ইমাম সাহেবকে বলছে যে জিন আসছিল, তুই খুবই দুর্ব্যবহার করেছিস তার সাথে, এই জন্য আমরা তোর এই শাস্তির ব্যবস্থা করছি। তো এইটা হওয়ার পর রাসেল ভাই ওখানে আসলে উনি অতটুকু সময় যে আসলে ঠিক ছিলেন, এটাও কিন্তু তার জন্য খুবই সাধুবাদ ছিল। তারপর উনি ওখানে অজ্ঞান অবস্থায় থাকেন। তো মসজিদে আজান হয় না, মুসল্লিরা সবাই ভোরবেলায় মানে আজান না শুনতে পেরে অনেকে আসছে। আসার পর দেখেন মসজিদের সামনে ইমাম সাহেব কোকাচ্ছেন। পরে ওনাকে ওখান থেকে তুলে নিয়ে বাসায় নিয়ে যাওয়া হয় এবং ট্রিটমেন্ট করা হয়। তারপর মানে প্রচণ্ড তাকে জ্বর ধরে ফেলে, তিনি আসলে খুব ভালোভাবে মানুষের সঙ্গে কথা বলতে পারেন না, একদম স্তব্ধ হয়ে গেছেন। তিনি বলছেন মানে তিনি মসজিদের দিকে আর আসবেন না, দেখলেই ভয় পায়।
তারপর উনি ওনার চাকরি ছেড়ে দেন এবং উনি আর ওই মসজিদের ইমাম হিসেবে থাকেন না এবং টোটালি ইনি ইমাম পেশাটাই তিনি বাদ দিয়ে দেন। তারপর জমিতে মানে ওনার নিজের জমি আছে, জমিতে ফসল ফলায় এবং দিন চলায়। এই ঘটনাটা নোয়াখালীর এই চন্দনপুর এলাকায় যদি আপনারা কেউ আসেন এর সত্যতা যাচাই করার জন্য, পুরো ঘটনাটা শুনতে পারবেন। কারণ এই ঘটনাটা ওই মসজিদ, জামে মসজিদটাকে কেন্দ্র করে পুরো এলাকা মানে পুরো এলাকা ভর্তি এই ঘটনা সবাই জানে। তো রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। আশা করব ঘটনাটা আসলে কেমন লাগছে, কিন্তু সত্যি ঘটনা একটু কম মানে হয়, কিন্তু সত্যি ঘটনা তো সত্যিই হয়ে থাকে রাসেল ভাই, ওটা তো কোনো স্ক্রিপ্টেড হয় না। তাই এই ঘটনাটা আমি শেয়ার করলাম। আশা করব যে যদি ভালো লাগে তাহলে অডিয়েন্সকে শেয়ার করবেন। আমি রাকিব আল হাসান, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি ঢাকায় একটা কর্পোরেট অফিসারে একটা চাকরি করতেছি ছোটোখাটো, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ঘটনাটি ছোট একটি ঘটনা যা বাবার এক বন্ধুর সাথে ঘটেছিল। ব্যক্তিগত কারণে বন্ধুর নাম গোপন রাখলাম। বাবার বন্ধুর ভাষ্য মতে ঘটনাটি তুলে ধরছি। অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে ফ্রেশ হচ্ছি, এমন সময় ফোনটা বেজে উঠল। নাম না দেখেই ফোনটা রিসিভ করলাম এবং উপরান্ত থেকে স্ত্রীর গলা ভেসে এলো। কি গো, কোথায় তুমি? রাত 10টা বাজতে যায়, এখনো বাড়ি আসার নাম নেই। সেই কাল মাঝরাত থেকে হাসপাতালে পড়ে আছো, কখন ফিরছ? আমি বললাম, এই তো তৈরি হয়ে বেরোচ্ছি। ফোনটা রেখে ফোনের স্ক্রিনে দেখি রাত 10টা ছুঁই ছুঁই। তড়িঘড়ি পেশেন্টের ওষুধপত্র লিখে বাড়ির জন্য রওনা দিলাম। আগের দিন মাঝরাত থেকে ডিউটিতে শরীর ভীষণ ক্লান্ত অনুভব হচ্ছে, মাথাটা যন্ত্রণায় ফেটে যাওয়ার উপক্রম হয়েছে। খেয়ে দিয়ে শোয়ার সাথে সাথে ঘুমিয়েও পড়লাম। রাত তখন প্রায় 2:30, এমন সময় ফোনটা বেজে উঠল। ঘুমে আচ্ছন্ন অবস্থা, আবছা চোখে দেখলাম নাইট ডিউটি থেকে নার্সের ফোন এসছে। ফোনটা তুললাম। নার্স বলল, স্যার, একটা ইমার্জেন্সি কেস এসেছে রোড অ্যাক্সিডেন্টের, ভীষণ সিরিয়াস কন্ডিশন, আপনি তাড়াতাড়ি আসুন স্যার। আমি আসছি বলে বিছানা থেকে উঠে দাঁড়ালাম। তারপর তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। রাস্তা পুরো ফাঁকা, একটা মানুষ তো দূরের কথা, কুকুরও চোখে পড়ছে না। কিন্তু এত রাতে বেরিয়ে তো পড়লাম, হাসপাতাল যাব কিভাবে? রাস্তায় গাড়ির চিহ্ন মাত্র নেই। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। রাস্তার ধার দিয়ে জোরে হাঁটা শুরু করলাম। বেশ কিছুটা হাঁটার পর হঠাৎ দৃশ্যমান হলো একটা বাস। বাসটা আমার সামনে এসে দাঁড়ালো। আমি কোনো কিছু না ভেবে বাসে উঠে পড়লাম। অলরেডি হাসপাতাল থেকে 3টে মিস কল চলে এসেছে। বাসে উঠে দেখি বাসে আমি সহ আর 3টে প্যাসেঞ্জার, সাথে ড্রাইভার আর কন্ডাক্টর। আমি বাসের একটি জানলার সিটে বসলাম। বাস চলতে শুরু করলো। একটা জিনিস বড় অদ্ভুত লাগলো, বাইরের কিছুই চোখে পড়ছে না, বাইরেটা সম্পূর্ণ কালো, যেন বাসটা কোনো অন্ধকার গহ্বরের বুক চিরে আমাকে গন্তব্যস্থলে পৌঁছে দেবে। এসব ভাবছি, হঠাৎ করে বাসটা দুলে উঠল। মুহূর্তের মধ্যে বাসটা একটা দুতনের সমান গিরিখাতের মধ্যে পড়ে গেল। হাত পা সব ঝুলে গিয়ে আমার রক্ত গড়াচ্ছে। কোন রকমে সেখান থেকে বেরিয়ে রাস্তায় উঠলাম। কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না আমার সঙ্গে এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল। আমি নিজেও জানি না আমি বাসটার থেকে কিভাবে বেরিয়ে এলাম। আমি যে মরে যাইনি এটা ভেবেই আমার সব থেকে বড় অবাক লাগছে। আমার তখন মাথা কাজ করছে না। আমি কোন রকমে বাসটার থেকে বেরিয়ে রাস্তায় উঠে রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। গা হাত পায়ে ভীষণ যন্ত্রণা করছে, ক্ষতস্থান থেকে রক্তপাত হচ্ছে। আমার মাথা কাজ করছে না, কোন রকমে পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি। দেখতে পেলাম দূরে একটা বাস যাচ্ছে ধীর গতিতে। আমি ছুটে গিয়ে বাসে উঠলাম। বাসটায় 2টো দরজা ছিল, আমি পিছনের দরজা দিয়ে উঠলাম। বাসে উঠতেই আমি হতবাক হয়ে যাই। আমি যে কিছু বলবো, অ্যাক্সিডেন্টের ঘটনাটা বলবো, তার আগেই আমি দেখলাম বাসটার ভিতর একজন মানুষও নেই। বাসটার ড্রাইভার সিটে তাকাতেই বুকের ভিতরটা ছ্যাদ করে উঠল। বাসের ড্রাইভিং সিটে কেউ বসে নেই। বাসটা একা একা চলছে, এটা তো কোনোভাবেই হতে পারে না। বাসের আলোগুলো ব্লিঙ্ক করতে শুরু করলো। কিছু সময় পরে অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল সম্পূর্ণ বাসটা। কিছু আর চোখে পড়ছে না। চারিদিকে এক অদ্ভুত শীতলতা অনুভব করছি। বুঝতে পারছি না এটা আমার সাথে হচ্ছেটা কি। আমার মনে হচ্ছে আমি যেন আসল পৃথিবীতে নেই।
বাতাসটা যেন ভারী হয়ে উঠেছে। আমার সারা শরীর এক অজানা ভয় জর্জরিত হয়ে উঠেছে। তারপর দেখলাম সামনের দরজা থেকে কেউ একজন উঠেছে। একজন বয়স্ক মহিলা উঠে এলো। মহিলার উচ্চতা প্রায় 6-7 ফুট হবে। মহিলার মুখটা ধবধবে ফ্যাকাশে, চোখগুলো সম্পূর্ণ সাদা, যেন তার চোখটা সাদা চাদরে মোড়ানো। মুখে বিকৃত হাসি, যার ফলে বিশ্রী দাঁতগুলো তার দৃশ্যমান হলো। ভয়ার্ত হাসিতে তার ঠোঁট কান পর্যন্ত গিয়ে ঠেকেছে এবং তার মাথার বাম দিকটা থেঁতলানো। সেখান থেকে অঝরে রক্ত পড়ছে। তার মাথা থেকে কাঁধ হয়ে কাঁচা পাকা চুল ঝুলে আছে। পরনে একটা নোংরা শাড়ি, আর তার ডান হাতে একটা বড় মোটা লাঠি। মহিলাটি খোঁড়াতে খোঁড়াতে আমার সামনে এসে দাঁড়ালো। আমার সারা শরীর সেই সময় অবশ হয়ে আসে। বুকের ভিতর হৃৎপিণ্ডটা ভয় আতঙ্কে ঢিপ ঢিপ করতে শুরু করেছে। পা দুটো যেন সেই স্থানেই এঁটে গেছে। মহিলাটি তার হাতে থাকা লাঠি দিয়ে আমাকে মারতে লাগলো। সে কি বিভৎস যন্ত্রণা, যা সহ্য করা যায় না। যন্ত্রণায় চোখ থেকে জল বের হতে লাগলো আমার। ভীষণ যন্ত্রণায় কাঁদতে লাগলাম আমি। তারপর আমার চোখ খুলে গেল। আমি কোথায়? আমি দেখি আমি আমার ঘরে, পাশে আমার স্ত্রী আর ছেলে। আমাকে চোখ খুলতে দেখে আমার স্ত্রী অঝরে কাঁদতে লাগলো। আমি বললাম, কি হয়েছে, কাঁদছো কেন? আর আমি এখানে কেন? আমি তো হাসপাতালে যাওয়ার জন্য বাসে ছিলাম। আমার স্ত্রী কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তুমি বিছানা থেকে উঠে মাথা ঘুরে আবার বিছানায় লুটিয়ে পড়লে। তারপর প্রায় 1 ঘন্টা তোমার কোনো জ্ঞান ছিল না। কিছুক্ষণ পর দেখি হঠাৎ তোমার সারা গায়ে ক্ষত চিহ্ন ফুটে উঠছে, তার থেকে রক্তপাত হচ্ছে। তখন আমি বুঝলাম আমি সবকিছুই স্বপ্ন দেখছিলাম। তারপর বিছানায় উঠে বসার চেষ্টা করলাম, আর দেখি আমার সারা গায়ে ক্ষত চিহ্ন, আর স্বপ্নের সেই মহিলাটা যেখানে যেখানে আমাকে মেরেছিল সেখানে সেখানে লাল চাকা দাগ লাঠির। পরদিন যখন হাসপাতালে গেলাম, রাতের সেই পেশেন্টটি ততক্ষণে মারা গেছে। অ্যাক্সিডেন্ট যেহেতু, তাই পুলিশ কেস হয়। আমি তখন লাশটা দেখার জন্য যাই, আর যখন দেখি লাশটাকে, আমার সারা শরীর পাথর হয়ে আসে। নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারি না। আমার সংকোচ বোধ হয়, কারণ আমি যাকে দেখছি এ লাশ স্বপ্নে দেখা সেই বাসের মহিলাটার, যে আমাকে লাঠি দিয়ে মারছিল। স্বপ্নে যেমন তার চেহারা ছিল, তাকে ঠিক তেমনই লাগছে। মাথা থেতলানো, পায়ে ক্ষত, মাথায় কাঁচা পাকা চুল, আর পরনে ওই একই শাড়ি। নার্সের থেকে মহিলাটির সম্পর্কে জানতে চাইলাম। মহিলাটি একটি গরিব ভিক্ষুক। সে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, তখনই মহিলাটির সাথে একটা 4 চাকা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। গাড়িতে থাকা 2 জন অল্প আঘাত পায় এবং সেই 2 জনই মহিলাটিকে আহত অবস্থায় আনে। সম্ভবত তার মৃত্যুর সময় রাত 2:45। যখন আমি স্বপ্নে রাস্তায় বেরিয়েছিলাম, তখনও একই সময় ছিল। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি যাকে জীবনেও দেখিনি, সে মৃত্যুর পর আমার স্বপ্নে এলো কিভাবে? বিষয়টা আমি কিছুতেই বুঝতে পারলাম না। আমি যদি স্বপ্নই দেখি, তাহলে সে ক্ষতগুলো বাস্তবে কি করে ফিরে এলো আমার শরীরে? এই ছিল ঘটনা। দূর থেকে একটা কুরআন পড়ার শব্দ পেলাম। আমি থমকে গেলাম। আমি এর মধ্যে বহুবার এসেছি, বহুবার যাতায়াত করেছি, কিন্তু আমি কখনো আমার বাবার কবরের কাছে বা আমাদের কবরের আশপাশে কখনো কুরআন পড়ার শব্দ পাইনি। আব্দুর রব সাহেব পেয়েছিলেন, আমাকে বলেছেন, কিন্তু আমি পাইনি। আমি থেমে গেলাম। কবরস্থানে এই সময় এমনিতেও কেউ আসে না, আর অত রাতে কেউ কুরআন পড়বে বলে আমার মনে হয় না। আসছিল শব্দটা আব্বার কবরের পাশ থেকে। আমি এগুচ্ছি, ভয় লাগছিল না, কিন্তু বুক কেমন জানি একটি ধক ধক টাইপের, বলে আমার বুক হার্টবিটটা বেড়ে গেছিল। ধীরে ধীরে একটু সামনে এগিয়ে গেলাম। দেখলাম জিনিসটা দেখার আগেই শরীর কাঁপা শুরু হয়ে গেল। কবরের পাশে একজন বসা, আব্বার ঠিক কবরের বাম পাশে, খুব শান্তভাবে কুরআন তেলাওয়াত করছে। দূর থেকে দেখে মনে হচ্ছিল আব্বা। খুব পরিষ্কার, যদি দূর থেকে কেউ আব্বার পেছনটা দেখে তাহলে আব্বাকেই মনে হবে। আমার কাছে আব্বাকে দেখে আব্বাই মনে লাগছিল। একই ভঙ্গি, একইভাবে বসে বসে আছে। এক মুহূর্তের জন্য আমি বলে ফেলছিলাম আব্বা, কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়ল আব্বার কথা। আব্বা বলেছিলেন, আমি মরার ভয় পাই না, তোরাও মরার ভয় পাইস না, ওস্তাদরা আসতে পারে।
আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বুঝে গেলাম এটা আমার আব্বা না, এটা হয়তো সেই ওস্তাদদের মধ্যে কেউ একজন যারা আগে আব্বার কাছে আসতো, যারা আমার পিছু নিয়েছে, আমার পেছনে ঘরে আমাকে ধরতে চায়। আমি দূর থেকে জিয়ারত করার চেষ্টা করলাম, সামনে এগোলাম না। এসব জায়গায় আমাকে আর ভিড়তে ভালো লাগে না। বুকের ভেতর একটা ভয় কাজ করছিল। আবার আব্বাকে দেখে আব্বার কবরটা ছেড়ে চলে যেতেও মন চাইছিল না। আমি দূর থেকেই ফিস ফিস করে বললাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আব্বার জন্য দোয়া করলাম। কুরআন পড়ার শব্দটা তখনও আমি পাচ্ছি। এরপর আর পেছনে তাকাইনি, ধীরে ধীরে কবরস্থান থেকে বেরিয়ে আসলাম। আমার বড় ভাই বলে, যা হবার তা হয়েছে, আল্লাহর ইচ্ছায় হয়েছে। এবং আমি দেখি সে নিজেকে বেশ ব্যস্ত রাখে, কিন্তু আমি না রাতগুলোতে ঘুমোতে পারি না। ভয়, অস্থিরতা আমার সবসময় কাজ করে। আমি কবরস্থানের কাছে চলে যাওয়ার জন্য চেষ্টা করি, কখনো দূরে দাঁড়িয়ে থাকি। এবং সেদিনের পর থেকে প্রায় সময় ওই গেটের সামনে দাঁড়ালো আমার কাছে মনে হয় কেউ কবরস্থানে কোরআন পড়ছে। জাগে সে কথা। 2025 সালের কথা বলি। আব্বা তো অনেকদিন যাবত হয়ে গেল মারা গেছে। আমি বিশ্ববিদ্যালয় থেকে বাসায় ফিরছিলাম। আকাশটা তখন থেকেই ভারী ছিল। কিছুক্ষণ পর শুরু হলো মুষলধারে বৃষ্টি। রাস্তা প্রায় ফাঁকা হয়ে গিয়েছিল। ছাতা ছিল, কিন্তু বাতাস আর বৃষ্টিতে সেটা কোনো কাজে আসছিল না। আমি তাড়াতাড়ি হাঁটছিলাম। হঠাৎ মনে হলো পেছন থেকে কেউ এসে আমার চোখ চেপে ধরল। আমি একটি কথা বলি, আমি মাঝখান দিয়ে কিন্তু বেশ কয়েকটি কাজে আব্দুর রব সাহেবের সাথে গিয়েছিলাম। যাই হোক, সেটা আমি কন্টিনিউ করতে চাই না, কারণ সেখানে বেশ কিছু মিসহ্যাপ হওয়ার কারণে আমি সেগুলো মনে করতে চাই না। কিন্তু প্রতিদিনের ভয় আমাকে প্রতিদিনই ধরে বসে। ভয়গুলোর মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসেনি। আমি ভয় পাই, আমি প্রতিদিন ভয় পাই। যাই হোক, মনে হলো পেছন থেকে কেউ আমাকে আমার চোখটা চেপে ধরল। আমি কিছু বুঝে ওঠার আগেই চোখ পুরো ঢেকে গেল আমার। আমি হাত দিয়ে সরাতে চাইলাম, কিন্তু শরীর যেন অবশ হয়ে যাচ্ছে। এরপর কতক্ষণ কেটেছে, কত দিন কেটেছে আমি জানি না। মনে হলো আমার যখন চোখ খুলেছে ওই সময় আমার ওই স্প্যানটা বেশ অনেক দিনের। চোখ খুললাম, আমি বুঝতেই পারলাম না আমি আসলে কোথায়। অন্ধকার একদম চারপাশ, কিন্তু সেই অন্ধকারের ভেতরেও কেমন একটা অদ্ভুত ভালো লাগা ছিল। আলো ছিল। এই আলোটা এমন যে এটা আলোটা আছে আবার নেই। আমি সামনে তাকাই, দেখলাম বিশাল একটা কাফেলা আমার দিকে এগিয়ে এসছে। বড়, বেশ বড় কাফেলা। মনে হচ্ছে অনেক মানুষ আছে, মানুষের অবয়ব আছে। আবার মনে হচ্ছে না, অল্প কয়েকজন মানুষ। যত কাছে আসছে মনে হচ্ছে না, কাফেলাটা বেশি বড় না। আমি দেখলাম একটা খাটিয়া, পুরো খাটিয়াটার সবুজ গিলাফে ঢাকা। খাটিয়াটার হাতলগুলা দেখা যাচ্ছে না, কিন্তু সেটার আকার আমি আসলে বোঝাতে পারবো না, আমি জীবনে দেখিনি। খাটিয়াটা এত লম্বা ছিল যে ঠিক মতো মাপা কঠিন। আমার আন্দাজে 50-60 ফুট তো হবেই। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এত বড় খাটিয়া মাত্র 4 জনই কাঁধে নিয়ে এসছে। সংখ্যা মানুষ খুবই কম। আমি বুঝতে পারছি আমার সাথে খুব স্বাভাবিক কিছু ঘটছে না, কারণ আমি এসব ব্যাপারে বেশ অভ্যস্ত। আমার পাশে আশপাশে কিছু ঘোরাফেরা করছে সেটা আমি টের পাচ্ছি, এবং সেটা আসতে শুরু করছে সামনাসামনি, সেটা তো বলতে বাকি নাই। তবুও খাটিয়াটা যেন কোনো কষ্ট ছাড়াই এগিয়ে যাচ্ছে। অদ্ভুত একটা গন্ধ। এই গন্ধটা খুবই ডিফারেন্ট। আমি জানি না, সবাই খুব সুন্দর আতর, কড়া আতর না, মানে লাইট আতরের টাইপের একটি গন্ধ আমি পাচ্ছিলাম। সেই গন্ধটা এতটাই সুন্দর ছিল যে আমার শরীরটা কাঁপছিল। মনে হচ্ছিল আমি একটা নেশার মধ্যে পড়েছি। আমি বুঝে উঠতে পারছিলাম না কেন এই নেশাটা আমার লাগলো। আমি নিজে ওদের সাথে হাঁটা শুরু করলাম। মনে হচ্ছিল আমি একটা রোবট, আমাকে কেউ কন্ট্রোল করছে। যদি কোনো সাধারণ মানুষ আমাকে তখন দেখতো, তখন মনে হতো আমি যেভাবে হাঁটছি স্বাভাবিক না, এবং আমি একা একা হাঁটছি, আমার পাশে কেউ নেই। অদ্ভুত কাফেলা। কালেমার শব্দ পাচ্ছি। হাঁটার সময় আমি একটা শব্দ শুনতে পাচ্ছিলাম। সেই কালেমার শাহাদাত পড়ছে, সেটা সাধারণভাবে পড়া না, এটা
মনে হচ্ছিল কেউ কান্না করছে আর বিকট শব্দে কালেমা পড়ছে। চারিদিকে প্রতিধ্বনি হচ্ছিল, আমার বুক কাঁপছে। হঠাৎ কেউ একজন আমার সামনে এগিয়ে আসলো, আমার সামনে এসে দাঁড়ালো। অন্ধকার, কিন্তু আমি বুঝতে পারছিলাম আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে। আমি কাপা গলায় বললাম, আমরা আসলে কোথায় যাচ্ছি? এই অন্ধকারের মধ্যে তার দৃষ্টিটা এতই তীক্ষ্ণ ছিল, মনে হচ্ছিল সে আমার দিকে তাকে খুব রাগান্বিত স্বরে বলল, আমার নাম সারাফিয়াল। নামটা কি শুনেছেন আগে কখনো? আমি বললাম, না, আমি এই ধরনের নাম কখনো শুনিনি, অদ্ভুত নাম। সে আবার বলল, এই নাম তোমাদের দুনিয়ার নাম না। আমার গাটা শিউরে উঠল, মনে হলো যে দুনিয়া হয়ে আলাদা হয়ে গেছে, আমাদের একটা দুনিয়া, তাদের একটা দুনিয়া, সেটা তিনি বোঝাতে চাইলেন। সে বলেছে, আজকের এই দিনে তোমার আব্বা ইন্তেকাল করেছে। আমার বুকটা ধক করে উঠল। সে বলল, আমি বুঝাতে চাইলাম মানে কি? সে বলল, তাদের যে ডেট, সেই ডেট অনুযায়ী আজকে আমার আব্বা ইন্তেকাল করেছে। সে আমাকে বলল, আমি তোমার আব্বার কাছে আসতাম, আমি তার অনেক বড় ভক্ত। ওই সময় আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না, গলা শুকিয়ে যাচ্ছিল। তাকিয়েছিলাম শুধু তার দিকে, তাকিয়ে থাকা ছাড়া কোনো অপশনই ছিল না। আবার তাকিয়েছিলাম, সেটা যদি আপনাদেরকে বোঝাতে চাই সেটা আমি বোঝাতে পারবো না। আমি অন্ধকারে তাকিয়ে আছি, কোথায় তাকিয়ে আছি আমি জানি না, কিন্তু আমি মনে হচ্ছিল আমি কোথাও তাকিয়ে আছি। বিশাল কবর। কাফেলাটা তখন একটা জায়গায় থামলো। সেই জায়গাটায় কবর করা হচ্ছে এবং সেই কবরের আকার, যেই লাশ আছে সেই লাশের আকার থেকে বেশ বড়। এত বড় কবর আমি দেখিনি। কবরের ভেতরে সুগন্ধি ছড়িয়ে দেওয়া হচ্ছিল, মনে হচ্ছিল কেউ গোলাপ জল ছিটিয়ে ছিটিয়ে কবরের ভেতর থেকে গন্ধ বের করা ট্রাই, সুগন্ধি বের করা ট্রাই করছে। ছড়িয়ে যাচ্ছে গন্ধটা। অন্ধকার চারিপাশে, পুরা জায়গাটা আলোতে ভরা, কোনো বাতি নেই, তবুও আলো আছে। কি আশ্চর্য! আমার ভয়ে আমি দাঁড়িয়ে আছি, শরীর কাঁপছিল। এই অ্যাক্টিভিটিস গুলা আমি আসলে বোঝাতে পারবো না। আমাকে সারাফিয়াল বলল, তোমার আব্বা আমাকে খুব সম্মান করতেন। এই বলে সে খাটিয়ার দিকে তাকিয়ে আছে। বুঝতে পারছিলাম না আসলে সে কি বোঝাতে চাইছে। এই বিশাল খাটিয়ার ভেতর কে আছে? আমি জিজ্ঞেস করলাম, কে এখানে? সে একটু হাসলো, বলল, সবকিছু বলতে হবে? তুমি দুর্বল, তোমার বুক ধর থক করছে। সে ধীরে ধীরে বলল, যাদের মন নরম তাদের কাছে পৌঁছানো কিন্তু সহজ। আমার হাতটা ঠান্ডা হয়ে গেল। দেখছি অন্ধকারের ভেতরে সেই বিশাল খাটিয়াটা খুব আলোকসজ্জার সাথে সাথেই ধীরে ধীরে নিচে নামানো হলো। আমার কাছে মনে হলো আমার চোখের ভেতরে একটা অদ্ভুত শক্তি দিয়ে দিয়েছেন তখন আল্লাহ। চারজন খুব সহজেই সেটা কবরের ভেতরে রাখলো। আমি অবাক হয়ে দেখছি, এত বড় একটা জিনিস চারজন মানুষ এত সহজে নামিয়ে ফেলল। অবয়ব তো মানুষেরই, অসম্ভব কিন্তু কিছু জায়গায় সম্ভব। গিলাফটা একটু নড়ল। আমি পেছনে সরে গেলাম, মনে হচ্ছিল ভেতর থেকে কেউ নড়ছে। আমি জিজ্ঞেস করলাম, ভেতরে কে? সারাফিয়াল আমার দিকে সরাসরি তাকালো, চোখ অদ্ভুত করে বলল, যাকে তোমরা ভয় পাও। আমার বুকের ভেতর তখন কি জানি হচ্ছে আমি জানি না। মনে হচ্ছিল এখনই হার্টবিট অনেক বেড়ে আমি অজ্ঞান হয়ে পড়ে যে স্ট্রোক করব। অন্ধকার, বাতাস তখন বইতে শুরু করলো। আমার কাছে মনে হলো আলোটা আস্তে আস্তে কমে যাচ্ছে। কান্নার শব্দ আমি খুব জোরে শুনতে পাচ্ছি। এও শুনতে পেলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। মনে হচ্ছিল সেই শব্দ পুরো আকাশে ছড়িয়ে পড়ছে। কালেমার এত পাওয়ার, মনে হচ্ছিল আলোকিত হয়ে গেছে সবকিছু। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলছি। হঠাৎ আমার কানে একটা শব্দ আসলো, হুজাইফা। আমি চোখ খুললাম, খুব সুরেলা ভাবে আমার নামটাকে জানি ডাকলো। আমি দেখলাম আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, বৃষ্টি তখনও পড়ছে, আমি একা, চারিদিকে কেউ নাই, কোনো কাফেলা নাই, কোনো কবর নাই,
আমি হাঁপাচ্ছি। এই রাস্তাটা আমি চিনি না। মনে হচ্ছিল সবকিছুই একটা স্বপ্ন। এই জিনিসটা আমাকে ভয় পাইয়ে দিচ্ছে। আমার হাতে সেই কাফেলার সুগন্ধ বা সুগন্ধি লেগেছিল। বাসায় ফিরবো, কিন্তু বাসা কোথায়? রাস্তা তো চিনছি না। মা সবাই নিশ্চয়ই অদ্ভুত অবস্থায় আছে। সবাই নিশ্চয়ই আমাকে খোঁজ করছে। আমি চেষ্টা করছি সারাটা রাত আমার বাসা খোঁজার, কিন্তু আমি বাসা খুঁজে পেলাম না। আমি কোথায় আছে আমি জানি না, কিন্তু আশেপাশে আমি যাই শুনছি বা আমি যার সাথেই যাকেই দেখছি, আমার কাছে মনে হচ্ছে না এই ভঙ্গিগুলো আমার আশপাশের মানুষের কারো। আমি খুব অবাক হয়ে যাচ্ছি সবকিছুতে। আমার ফোনের নেটওয়ার্ক কাজ করছে না। মোবাইল ফোন আমার যে পকেটে ছিল সেটাতে কোনো নেটওয়ার্ক নাই। আমি এমন একটা জায়গায় আছি মনে হচ্ছে আমার নেটওয়ার্ক কেউ জ্যাম করে রেখেছে। পাচ্ছি না কোনোভাবে। আমি এই পাশ ওপাশ মোবাইল ফোন দিয়ে চেষ্টা করছি নেটওয়ার্ক কানেক্ট করার, কিন্তু কোনো নেটওয়ার্ক পাচ্ছি না। আমি যেই পাশ দিয়ে হাঁটছিলাম সেই পাশটা অনেকটা বিলের মতো একটি জায়গা। বিল বলতে জায়গাটা খালি, ডোবার মতো। বাম পাশে দোতলা দোতলা কয়েকটা ঘর বাড়ি আমি পার করছি। একটু সামনে যে একটা খাম্বা দেখলাম, যেটা ল্যাম্পপোস্ট তখনও জ্বলছে। হাতের ডান দিকেই মোড় নিতেই দেখলাম একটি হাসপাতাল। আমি যে জায়গায় আছি সেই জায়গাতে হাসপাতাল থাকবে জিনিসটা আমি চিন্তাও করতে পারিনি। হাসপাতালের নামটা হচ্ছে অ্যাপোলো হাসপাতাল। এখন অ্যাপোলো হাসপাতাল শুনে আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে অ্যাপোলো হসপিটাল বাংলাদেশ না, এটা অ্যাপোলো স্পেশালাইজড হসপিটাল। আমি কাদাপাড়ায় আমার নিজেকে খুঁজে পেলাম। ফুলবাগান একটি এলাকা, কাদাপাড়া ফুলবাগান, কানকুর গাছি বলে, কলকাতাতে। আমি কিভাবে এখানে এসেছি আমি জানি না। কে আমাকে এখানে নিয়ে এসছে আমি জানি না। বাড়ি যাবার পরিকল্পনা করার জন্য এখন আমাকে ওয়েট করতে হবে সকাল পর্যন্ত। ভয় পাচ্ছিলাম না, কেন জানি মনে হচ্ছে না আমি বাড়ি যেতে পারবো। ভয় পাচ্ছি না, কিন্তু বর্তমান পরিস্থিতির সাথে ওই সময় বাংলাদেশে ফেরাটা আমার জন্য বেশ কঠিন ছিল। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি হুজাইফা। চলুন আমরা ঘটনায় চলে যাই। আমাদের এবার এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম রাফিদ। উনি খুলনার খালিশপুরে থাকেন। যখন ওই পুকুরের কাছে এসেছেন, পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় উনি দেখেন 5 কি 7 জন এইরকম বাচ্চা বয়স হবে, একদম কালো লিকলিকে, মানে গায়ে মাংস নাই, শুধু হাড় জিরজিরের বডি আর কি। বয়স আনুমানিক ম্যাক্সিমাম 9 বছর কি 10 বছর হতে পারে। এরা কি করছে, পুকুরের ঘাট থেকে একজন একজন করে লাফ দিচ্ছে পানিতে, ধপাস করে শব্দ হচ্ছে, আবার আর একজন উঠছে, এইভাবে লাফালাফি করছে। উনি এটা দেখার পর মনে হলো ওনার পা দুটো জমে ফ্রিজ হয়ে গেছে, উনি আর নড়তে পারছেন না। এদিকে হয় কি, একটা বাচ্চার চোখ যায় তার দিকে। যখনই ওই একটা বাচ্চার চোখ যায় তার দিকে, অন্যান্য বাচ্চারাও তার দিকে তাকায়। তাকানোর পর এই বাচ্চাগুলো নাকি একসাথে এমন ভয়ঙ্কর একটা হাসি দেয়, এই হাসির যে আওয়াজ, মানে বোম ব্লাস্ট হলে যেরকম দ্রম করে শব্দ হয়, ওই রকমের আওয়াজ। এরকম আওয়াজ বারবার হচ্ছে, থেকে 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 হচ্ছে। যেমন আমরা হা 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 এরকম বলি, তো ওরকম ধরম 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 শব্দ হচ্ছে, এরকম হাসির শব্দ। আর এই শব্দে মামা ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। ফজরের নামাজ পড়ার জন্য লোকজন যখন ওই দিকটা দিয়ে যাচ্ছিল, তখন মামাকে সেন্সলেস অবস্থায় পড়ে থাকতে দেখে। তারা মামাকে চিনতে পারে, মানে যারা যারা আসছিলেন এর মধ্যে কয়েকজন চিনতে পেরেছিলেন, তারাই মূলত মামাকে বাসায় দিয়ে আসেন। মামা টানা 9 দিন বিছানা থেকে উঠতে পারেন নাই, প্রচন্ড জ্বর, শরীর ব্যথা। তবে আল্লাহর রহমতে উনি সুস্থ হয়ে যান। এই ঘটনাটি আশেপাশে অনেক লোক জেনেছিলেন, অনেক জানাজানি হয়েছিল এই ঘটনাটা আর কি, মানে মামার সাথে যেটা ঘটেছিল। এবার আসি রাফিদ ভাইয়ের পাঠানো পরবর্তী ঘটনাটা। তো এটি ওনার এক বন্ধু, উনি বলেছেন মূলত সেই বন্ধুর সাথেই ঘটেছে। এটি একটা মসজিদকে কেন্দ্র করে। বন্ধুর নাম এবং মসজিদের নাম বলতে নিষেধ করেছেন, তবে উনি মসজিদের নামও বলেছেন, বন্ধুর নামও বলেছেন। আমরা সঙ্গত কারণে বলছি না।
এই ঘটনাটির সময়কাল 2023। ওই মসজিদটা রাত 10:30টার পরে বন্ধ হয়ে যেত। সাধারণত যেটা হয়, মসজিদ কিন্তু এশার নামাজ পরেই, অর্থাৎ এশার নামাজের পরপরই যদি লোকজন আর মসজিদে না থাকে বন্ধ হয়ে যায়। তো ওই মসজিদটায় দেখা যেত যে কিছু লোকজন আছে জিকির আজগার করছে, ম্যাক্সিমাম 10:30, গরমকালে আর কি, এরপরে বন্ধ হয়ে যেত। তো এই যে বন্ধু, উনি রাত 9টা কি 9:30টার কাছাকাছি হবে এরকম একটা সময়, গরমকাল তখন আর কি। গরমকালে তো এশার সালাত দেখা যাচ্ছে যে জামাতটা হতে হতে কখনো কখনো 9:45 বাজে, কোনো কোনো মসজিদে 9:45, ম্যাক্সিমাম 9:45 সাধারণত গরমকালে এশার সালাত হয়। তো এশার নামাজ শেষ করে, এশার সালাত শেষ করে মসজিদ থেকে বের হতে হতে 9টা একটু বেশি বেজে গেছে। তো ধারণা করা হয় হয়তো বা 9:30টার কাছাকাছি সময় হবে আর কি। তো উনি কি মনে করে মসজিদের দিকে, ওই মসজিদের যে অজুখানা, ওই অজুখানে অজু করতে গিয়েছেন। চিন্তা করছেন দেখ বাসায় যাচ্ছি আর একবার অজু করিনি, কারণ ওটা সন্দেহ ছিল যে অজু আছে কিনা। নামাজ শেষ করার পর অনেকক্ষণ তো মসজিদে বসেছিলেন, মসজিদ কিন্তু তখন ফাঁকা হয়ে গেছে। উনি যখন ওই ট্যাপ ছেড়েছেন, ট্যাপের পানি যখন পড়ে উনি অজু শুরু করবেন, উনি তখন আওয়াজ শোনেন লাশ গোসল যেখানে দেয় মসজিদের পাশে, সেখান থেকে লাশ গোসল দেওয়ার আওয়াজ আসছে। তো উনি চিন্তা করেন যে হয়তোবা ওখানে কোনো লাশ গোসল করাচ্ছে, অথবা মসজিদের যিনি খাদেম উনি ওই গোসলখানাটা পরিষ্কার করছেন। উনি অত কিছু চিন্তা করেন না, উনি অজু করা শুরু করবেন। তখনই উনি যেটা দেখতে পান সেটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন একটি লাশ কাফনে মোড়ানো, কিন্তু মুখটা শুধু খোলা, নাকে তুলা, একটি লাশকে যেভাবে আসলে প্রস্তুত করা হয়। আর এই লাশটার চোখ দুটো বড় বড় করে খোলা, খুব ভয়ঙ্কর ভাবে তার দিকে তাকিয়ে লাফাতে লাফাতে আসছে। অর্থাৎ নিচের পা দুটো তো বাঁধার মতো রয়েছে আর কি, কাফনে মোড়ানো, হাঁটা তো যায় না। লাশ কি করতে হবে, লাশকে লাফিয়ে লাফিয়ে আসতে হবে। ব্যাঙ যেভাবে লাফিয়ে লাফিয়ে আসে, মনে হচ্ছে ওইভাবে লাফিয়ে লাফিয়ে উনার দিকে আসছে। উনি এইটা দেখে এতটা ভয় পান, দ্রুত অজুখানা থেকে বাইরে বের হয়ে এসেই সেন্সলেস হয়ে ওখানে পড়ে যান। তবে বেশিক্ষণ তাকে পড়ে থাকতে হয়নি, যেহেতু ওই সময় তো অত রাত ছিল না, কিছু লোকজন ওদিক দিয়ে যাতায়াত করছিল, তারা তাকে পড়ে থাকতে দেখেন। তারা নাকি কাছে এসে দেখেন যে ওনার মুখ দিয়ে তখন ফেনা বের হচ্ছিল। এরপর তাকে ধরাধরি করে নিয়ে যাওয়া হয়। তাকে দেখে চিনতে পেরেছে যে কোন বাড়ির ছেলে আর কি, যেহেতু স্থানীয় লোক, আর ওখানে তো আশেপাশে স্থানীয় লোকজনই বেশি। তাকে বাসায় নিয়ে যাওয়া হয়, হুজুর দেখানো হয়, অনেক হুজুরই দেখানো হয়েছিল। টানা 3 সপ্তাহ অসুস্থ ছিলেন। এরপর থেকে উনি ওই মসজিদের নামাজ পড়তে যান নাই, ভয়ের কারণে। গেলেই এই বিষয়টা মনে পড়তো, অজুখানায় অজু করতে গেলেই বিষয়টা মনে পড়তো, সে দিনের বেলা হোক বা সন্ধ্যার পর বা এশার সালাত পড়তে যাবেন রাতের বেলা হোক, মনে পড়তো তো এই বিষয়টা। এই জন্য উনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যেতেন যে এখনই বুঝি সেই বিষয়টা চলে আসে। এই জন্য এরপর থেকে উনি অন্য মসজিদের সালাত আদায় করা শুরু করেন। এরকমও কথা রয়েছে যে যেই মসজিদটার কথা বললাম যে মাত্র, যার নাম আমরা বলি নাই, ওই মসজিদের পাশে একটা পুকুর রয়েছে। আর সেই পুকুরে নাকি প্রতি বছর না হলেও 2 বছর পর পর একজন করে মানুষ মারা যায়। এখন নাকি কমে গেছে, তবে একদমই যে এটা ভ্যানিশ হয়ে গেছে বিষয়টা এরকম না। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রাফিদ ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। চলুন চলে যাবো আমাদের এবারের খুলনা স্পেশাল এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটিও কিন্তু এই ঝিল পুকুরকে কেন্দ্র করে। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মাস্টার শুভ। ওনার বাড়ি খুলনার খালিশপুরে। ঝিল পুকুর সম্পর্কে আরো কিছু তথ্য না দিলেই নয়। খুলনার খালিশপুর এলাকার 10 এবং 11 নং ওয়ার্ডের মাঝামাঝি খালিশপুর শিশু পার্কের সাথেই এই ঝিল পুকুর। ঘটনাটি ঝিল পুকুর এবং এর পাশের রাস্তাকে কেন্দ্র করে। রাস্তাটি পুকুরের উত্তর পাশে পুকুরের গা ঘেঁষে চলে গিয়েছে। এই রাস্তাটি সবসময় নীরব এবং জনমানব শূন্য রাস্তা বললেই চলে। রাতে তো দূরের কথা, দিনের বেলাতেও এই রোডে লোকজন কম চলাচল করে। শহর এলাকা হলেও এই রাস্তাতে বিশেষ কারণ ছাড়া তেমন কেউই একজন আসা যাওয়া করতে চায় না। এই রাস্তার একটি সমস্যাও রয়েছে, সেটি হচ্ছে খালিশপুরে অধিকাংশ খুন এবং অপমৃত্যুগুলো এই রাস্তাতেই হয়েছে, তাও একটি নির্দিষ্ট সময়। আবার যেমন রাস্তার 2 মাথায়, পূর্ব ও পশ্চিম মাথায় বিশেষ করে 5 বছর পর পর কোনো না কোনোভাবে একটি খুন নাকি হবেই।
রাস্তার মাঝ বরাবর ঝিল পুকুরের কোনায় কোনো না কোনোভাবে কেউ না কেউ আত্মহত্যা করবেই। 19 কি 20 বছর আগে রাস্তার পশ্চিম দিকে অর্থাৎ পশ্চিম মাথায় আলতাব নামক একজন মুক্তিযোদ্ধাকে জমি সংক্রান্ত বিরোধের কারণে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। তার ঠিক 5 বছর পর রাস্তার পূর্ব মাথায় একইভাবে 2 জনকে দুর্বৃত্তরা কুপিয়ে এবং জবাই করে হত্যা করে। এর 5 বছর পর আবারও খালিশপুর মিল শ্রমিক এবং পুলিশের গোলযোগের এক প্রেক্ষাপটে একজন শ্রমিক পুলিশের গুলিতে নিহত হন। এর 5 বছর পর রাস্তার মাঝখানে পুকুরের কোনায় মনসুর নামক একজন ব্যবসায়ীর স্ত্রী পুকুরের কোনার পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এরপর এই 5 বছরের সময়টা এগিয়ে এসে 2 বছরে ঠেকে। 2 বছর পর পর মৃত্যু হতে শুরু করে। এর আবার 2 বছর পর রাস্তার পশ্চিম মাথায় হাসিব নামক একটি ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়। এর ঠিক 2 বছর পর রাস্তার মাঝে পুকুরের কোনায় সন্ধ্যার পর একজন মহিলা পুকুরের পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এর ঠিক 2 বছর পর আবার পুকুরের কোনা বরাবর একটি খ্রিস্টান বাড়ি রয়েছে, ওই বাড়ির একজন মহিলাও ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে কোনো কারণ ছাড়াই। তো একটা জিনিস লক্ষ্য করে দেখা যায় প্রতি 5 বছর অন্তর অন্তর এই সমস্যাগুলো হচ্ছে। একটা জিনিস সেটা হলো যে রাস্তার যে 2 মাথায় যে মৃত্যুগুলো হতো সেগুলো হচ্ছে খুন, কিন্তু রাস্তার মাঝে এই পুকুরের কোনায় যে মৃত্যুগুলো হতো সেগুলো হতো আত্মহত্যা। অথচ রাস্তার মাঝে পুকুরের ওই কোনার পানি কিন্তু অতটা গভীর না, বড়জন কোমর পর্যন্ত, সর্বোচ্চ যদি বলা যায় তাহলে কাঁধ পর্যন্ত। আর এই অল্প পানিতেই মানুষের মৃত্যু হতো, তাও আবার একটি নির্দিষ্ট সময় পর পর। এমনকি প্রতি সপ্তাহে বা মাসে কোনো না কোনো ভাবে এইরকম রাস্তার পূর্ব এবং পশ্চিম মাথায় সড়ক দুর্ঘটনা হবেই। এই রাস্তাটাকে এলাকার ছোট বড় সবাই কম বেশি ভয় পায়। ঘরের অভিভাবকরা তো বাচ্চাদেরকে বা মেয়েদেরকে এই রাস্তা এড়িয়ে চলতে বলেন, কারণ অনেক মুরব্বীরাও এখানে ভয়ের সম্মুখীন হয়েছেন। বাচ্চা এবং মহিলারা তারা বেশি আক্রান্ত হতে পারেন প্যারানরমাল সমস্যার কারণে। এই রাস্তায় যত মৃত্যু হয়েছে মাস্টার শুভ ভাই বলেছেন তার 90% উনি নিজের চোখেই দেখেছেন, কারণ ওনার বাড়ি এই রাস্তা এবং পুকুর থেকে 6 থেকে 7 মিনিটের দূরত্বে। শুধু উনি না, এলাকাবাসীর অধিকাংশই তারা নিজের চোখে অনেক কিছুরই সাক্ষী হয়েছেন। এই খালিশপুর এলাকায় এমন কোনো লোকজন নাই যারা নাকি এই ঘটনার বর্ণনা বলতে পারবেন না। আমরা তো এতক্ষণ এই বিষয়গুলো বললাম, এবার আসি মূল ঘটনায়। ঘটনাটি ঘটে খালিশপুরের ওই ঝিল পুকুরকে নিয়েই। এই পুকুরের নাম ঝিল পুকুর হওয়ার কারণও আছে। পুকুরের গা ঘেঁষে অনেক ঝিল গাছ ছিল এক সময়, তাই সবাই এটাকে এই নামেই অভিহিত করে। এই পুকুরটি খালিশপুরের 11 নং ওয়ার্ডে খালিশপুর শিশু পার্কের পাশেই। এলাকার মুরব্বীরা অনেকেই বলে এই পুকুরে নাকি একজন বুড়ি আছে, যাকে অনেক সময় বিভিন্ন সময় রাতে দেখেছে অনেকেই সাদা শাড়ি পরা অবস্থায়। রাতে নাকি পুকুরের মাঝে একটি ঘর দেখা যেত, সেই ঘরের ভিতরে তাকে বসে থাকতে দেখা যেত। তাই পুরনো মুরব্বীরা অনেকেই আবার এটাকে বুড়ির পুকুরও বলে। এই পুকুরে অনেক সমস্যা থাকায় এলাকার মানুষেরা তাদের বাচ্চাদেরকে পুকুরে গোসল করতে নিষেধ করতেন, আর বলতেন ওই পুকুরে যাবি না, বুড়িতে নিয়ে যাবে। কারণ 1980 সালে নাকি প্রতি বছর একটি করে, মানে ওই সময় থেকে প্রতি বছর একটি করে বাচ্চা ওই পুকুরে হারিয়ে যেত। হারানোর ঠিক 3 দিন পর পাওয়া যেত। 3 দিন আগেও না, 3 দিন পরেও না। 3 দিন পর পাওয়া গেলেও লাশ দেখে সবাই অবাক হয়ে যেত। মনে হতো মাত্র কিছুক্ষণ আগে কেউ গলা টিপে হত্যা করেছে, আর লাশের নাক বা কান থেকে তাজা রক্ত বের হতো। 3 দিন যদি কেউ পানির নিচে থাকে তাহলে লাশের অবস্থা কেমন হতে পারে? তেমন কিন্তু হতো না। এবার আসি অন্য আর একটা বিষয়। এই ঘটনাটির একদম শেষ অংশ এই যে মাস্টার শুভ ভাই নিজের চোখেই দেখেছেন, আর যার সাথে ঘটনাটি ঘটে তার সাথে কথা বলে উনি বিস্তারিত শুনেছেন। ঘটনাটি ঘটে এখন থেকে আরো অনেকদিন আগেই, প্রায় কত বছর, 18-19 বছর, 2006 কি 7 সালে। খালিশপুরে 5 তলা কলোনি নামে একটা জায়গা রয়েছে। 5 তলা কলোনির 2 নং বিল্ডিং এর 3য় তলায় ভাড়া থাকতেন শাহ আলম নামের একজন লোক। তিনি ছিলেন একজন দিনমজুর। যখন যা পেতেন সেই কাজটাই করার চেষ্টা করতেন, কখনো কখনো রিক্সাও চালাতেন। দিনমজুর মানুষ তো সংসারের অবস্থা সচ্ছল হবে না, এটাই স্বাভাবিক ছিল। তাই সংসার তেমন একটা সচ্ছল ছিল না, কোনোভাবে সংসার চালাতেন, হিমশিম খেয়ে যেতেন। তিনি মাঝে মধ্যে খালিশপুরে প্লাটিনাম জুট মিলে অস্থায়ীভাবে বদলি হিসাবেও কাজ করতেন। মোট কথা সংসার চালাতে যখন যে কাজ পেতেন তাই করতে কোনো কার্পণ্য বোধ করতেন না। আর একান্ত কোনো কাজ না পেলে
পরিবারের ভরণ পোষণ তো চালাতেই হবে, তাই না? কি আর করবেন, রিক্সা চালাতেন। এভাবেই তার দিন চলতে থাকে। পরিবারে একটাই ছেলে সন্তান ছিল, 3 জনের সংসার, তবুও তেমন একটা সচ্ছল ছিলেন না তারা। একদিন কোনো কাজ না পাওয়াতে তিনি রিক্সা চালাতে যান। ওই দিন আবার বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে তেমন একটা প্যাসেঞ্জারও হয়নি, তাই ভাড়াও পাননি তিনি অতটা। রাত 10টার দিকে রিক্সা জমা দিয়ে গ্যারেজে তো জমা দিয়েছেন, গ্যারেজ থেকে আবার বাসায় যাবেন, তখন রিক্সা জমা বাবদ ভাড়া ছিল 50 টাকা। পায়ে চালিত রিক্সা ছিল, ভাড়াও ছিল কম। এখনকার মতো ইঞ্জিন চালিত অটো বা রিক্সা তো তখন ছিল না। সারাদিন বাজার তো করেন নাই, বাসায় রান্নাও হয়নি। মন খারাপ করে পকেটে যা টাকা ছিল তাই দিয়ে কিছু খাবার কিনে বাসায় যান। বাসায় তো সারাদিন রান্না বাড়া হয়নি। এদিকে উনি আসছেন, তার স্ত্রী তার সাথে ঝগড়াঝাটি করতে থাকেন। ছোট সন্তানটি সারাদিন অভুক্ত ছিল। পাশের ঘর থেকে একজন 1 প্লেট ভাত তরকারি দিয়ে গিয়েছিল। উনি মাঝে মাঝে নাকি দিয়ে যেতেন ওই পাশের প্রতিবেশী তাদের, যেহেতু এই ভাইয়ের আর্থিক অবস্থা ভালো ছিল না, এই শালম ভাইয়ের, যার কারণে পাশের প্রতিবেশী মাঝে মাঝে খোঁজখবর নিতেন যে না খেয়ে আছে কিনা। তো এরকম ভাবে মাঝে মাঝে উনি দিয়ে যেতেন। এই খালিশপুরে অনেকগুলো কলোনি আছে, যেমন পিপলস কলোনি, ক্রিসেন্ট কলোনি, পাওয়ার হাউস কলোনি, 5তলা কলোনি, নিউজ প্রিন্ট কলোনি। খালিশপুর হচ্ছে জুট মিল এলাকা, তো তাই বিভিন্ন মিলে যে কর্মচারীরা ছিল তাদের থাকার জন্য আলাদা আলাদা কলোনির ব্যবস্থা করা হয়েছিল। তো কলোনিতে যারা থাকতো একে অন্যের প্রতি সবাই খুব আন্তরিক থাকতো, সবাই সবার খোঁজ খবর রাখতেন আর কি। তো ওইভাবে শাহ আলম ভাইও যেহেতু কলোনিতে থাকতেন, এই সুবিধাটা উনি মাঝে মধ্যে পেতেন পাড়া প্রতিবেশীদের কাছ থেকে। যাই হোক, তার স্ত্রী তো তার সাথে ঝগড়া করে বলে, এভাবে আর কতদিন মানুষের কাছে চেয়ে চেয়ে খাবো, কিছু একটা করো স্থায়ীভাবে। এখন শাহ আলম ভাই সংসারের জন্য কি করবেন, গরিব মানুষ, ব্যবসা করবেন, পুঁজিও তো তার ছিল না। তাই ওনার স্ত্রীর সাথে ঝগড়া না করে, মন খারাপ করে কিছু না খেয়ে বাড়ির বাইরে চলে যান হাঁটতে হাঁটতে। উনি ওই পুকুরের ঠিক কোনায়, ওই যে পুকুরের পূর্ব পাশে যে রাস্তাটা ছিল, ওই রাস্তার মাঝ বরাবর পুকুরের ঠিক কোনাটায়, যেখানে অধিকাংশ সময় মহিলারা আত্মহত্যা করেছে, মন খারাপ করে উনি বসে থাকেন। এই পুকুর পাড়ে আসার কারণ হলো উনি আবার সবসময় ওই পুকুরে গোসল করতেন। তবে সবসময় বলতে দেখা যেত যে মাঝে মধ্যে উনি বাড়িতেও করতেন, অন্য জায়গায় করতেন, এইভাবে আর কি, অধিকাংশ সময় বলতে হবে আর কি। তো গোসল করতে আসার আগে হাতে করে 2 টাকা দামের একটা রুটি নিয়ে আসতেন। পুকুরে ছোট ছোট মাছকে ওই রুটি ছিঁড়ে ছিঁড়ে খাওয়াতেন। মাছের রুটি খাওয়ার দৃশ্য দেখে উনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেন। ওনার সন্তান বায়না ধরতো পুকুরে সাঁতার শিখবে, তাই উনি সন্তানকেও নিয়ে আসতেন মাঝে মাঝে ওনার সাথে গোসল করতে, সাঁতার শেখাতে। তো উনি এত জায়গা থাকতে কেন ওই পুকুরের ওই কোনায় গিয়ে বসলেন উনি নিজেও জানেন না। মন খারাপ করে পুকুরের দিকে তাকিয়ে বলেন যে এত মানুষ নেয় এই পুকুরে, এত মানুষটা নিয়ে যায় মেরে ফেলে, আমারে নিতে পারে না। একা একা মনের কষ্টে আবল তাবল বলতে থাকেন। উনি কখন যে ওই পুকুর পাড়ে ঘুমিয়ে যান উনি নিজেও জানেন না। হঠাৎ একটা ডাকে উনি জেগে ওঠেন। কেউ একজন ওনার নাম ধরে ডাকছে, শাহ আলম, ও শাহ আলম, ওঠ, বাসায় যাবি না, রাত তো অনেক হলো। শাহ আলম ভাই চোখ মুছতে মুছতে দেখেন ওনার থেকে 3 থেকে 4 হাত দূরে একজন বৃদ্ধা মহিলা, সাদা শাড়ি পরা, মুখটা তেমন দেখা যাচ্ছে না, তাকে ডাকছে। তো শাহ আলম ভাই বলেন, ও চাচি কি হয়েছে, ডাকছেন কেন? ঘরেও শান্তি নাই, এখানে আসলাম একটু নিরিবিলি থাকবো বলে, তাও আবার আপনি ডাকাডাকি শুরু করছেন। তখন ওই বৃদ্ধা মহিলা বলেন, আমি সব জানি রে শাহ আলম, সব জানি, তোর আর এই কষ্ট থাকবে না। তুই মরবি কেন রে? এই পুকুরে সবাই চাইলেই কি মরতে পারে বল? আমি তোর জন্য কিছু একটা করব। এখন ওঠ, বাসায় যা, এখানে থাকিস না, যা ভাগ। শাহ আলম ভাই তখন মাটিতে ভর দিয়ে ওঠেন, উঠেই দেখেন ওই বৃদ্ধা মহিলা কইটি নাই, 2-3 সেকেন্ডের মধ্যে হারিয়ে গেছে, আশেপাশেও নেই। আবার উনি চিন্তা করেন, আমি মরার কথা একা একা বলেছি, তখন তো আশেপাশে কেউ ছিল না, এই বৃদ্ধা মহিলা কিভাবে জানলো? এবার উনি ভীষণ ভয় পেয়ে যান। হাতের ঘড়িতে তাকিয়ে দেখেন রাত তখন 3টার কাছাকাছি বাজে। নীরব নির্জন রাস্তা, পুকুর পাড়ে কেউ নাই। এমনি দিনের বেলা ওইদিকে লোকজন থাকে না, আর এখন তো রাত 3টার কাছাকাছি বাজে। উনি ভয়ে এক দৌড় দিয়েছেন, এক দৌড়ে বাসায় চলে যান, কাউকে কিছু না বলেই ঘুমিয়ে পড়েন। এরপর তার জ্বর বা শরীর খারাপ কিছুই হয় না। এভাবে 3-4 দিন চলে যায়। হঠাৎ একদিন রাতে উনি স্বপ্নে দেখেন উনি ওই পুকুর পাড়ে বসে আছেন, ওই বৃদ্ধা মহিলা তার থেকে 10 থেকে 12 হাত দূরে পুকুরের পানিতে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে হাসছেন আর বলছেন, শাহ আলম, তোকে আমার খুব পছন্দ হয়েছে, তোকে আমি কিছু দিব, নিবি তুই? তোর আচরণে আমি খুব খুশি। তুই যে গোসল করতে আসার আগে হাতে করে রুটি এনে মাছকে খাওয়াস, আমার খুব ভালো লাগছে। আমিও মাঝে মাঝে ছোট মাছের রূপ ধারণ করে তোর দেয়া রুটি খেয়েছি রে, তোর কাছে তো আমি ঋণী। তাই তোকে আমি একটা জিনিস দিতে চাই, তুই নিবি? এমন একটা জিনিস দেব যেন ভালো কিছু করতে পারিস। তোকে আমি একটা বর দেব। বর কি বুঝিস? বর হচ্ছে এমন একটা জিনিস যেটা কোনো খাবার হোটেল বা দোকানে জিন বা কালো জাদুর মাধ্যমে পাওয়া যায়।
মূলত এটা বর না, এটা হচ্ছে ববর। এই জিনিসটা বলেন ওই বৃদ্ধা মহিলা, এবং এটাও বলেন এটা নাকি কালো জাদুর মাধ্যমে হোটেল বা দোকানে পাওয়া যায়, মানে খাবার হোটেল। জিন বা কালো জাদুর মাধ্যমে এই ববর যারা পায় বা যখন পাওয়া যায় তখন তার নাকি খাবার হোটেল বা দোকানে স্বাভাবিকের থেকে অস্বাভাবিক বেচা কেনা হয়। এটা কোনো গুপ্তধন নয়, তবে এই ববর শুধুমাত্র খাবারের দোকানেই প্রভাবিত হয়, এছাড়া অন্য কোনো জায়গায় হবে না, বাড়ি বা ব্যবসায় কোথাও কার্যকরী হবে না। এর প্রভাব পড়বে মূলত খাবারের বিষয়গুলোতে, খাদ্যের বরকত এরকম একটা বোঝায় আর কি। এটাকে ববর বলে নাকি ওই এলাকায়, বা ওই বৃদ্ধা মহিলা এরকমই বলেছিল। তো শাহ আলম ভাই বলে যে আমি ববর দিয়ে কি করব, আমার কি কোনো হোটেল আছে না দোকান আছে? তখন ওই বৃদ্ধা মহিলা বলে নাই তো কি হয়েছে, হবে, আমি তোকে এই জিনিসটা দেবো, তবে আমার 2টা শর্ত আছে, তুই যদি রাজি থাকিস তাহলে বল। তখন শাহ আলম বলে আপনি আগে আপনার শর্ত 2টা বলেন, শুনি আপনার শর্ত 2টা কি। তখন সেই বৃদ্ধা মহিলা বলে আমার প্রথম শর্তটি হচ্ছে একটি কচি ডাব দিতে হবে, আর তুই যে দোকান দিবি সেই দোকানের প্রথম খাবারটি আমাকে দিতে হবে। শাহ আলম ভাই বলে ঠিক আছে, তো এ আর এমন কি শর্ত, তোমার সাথে মেনে নিলাম, ডাবই তো চাইছো, তাও আবার কচি ডাব, তো কচি ডাবের কি অভাব আছে নাকি? তখন ওই বৃদ্ধা মহিলা বলে ঠিক আছে, কাল তুই দুপুর 12টার সময় পুকুরে আসবি, পুকুরের মাঝখানে একটা ঘর দেখবি, ওখানে যাবি, তোকে আমি 2টো প্লেট দিব, একটি হবে রূপার আর একটি হবে পিতলের। রূপার থালাটা তুই নিয়ে যাবি, তুই বিক্রি করবি, বিক্রি করে যে টাকা হবে তা দিয়ে তুই একটি রুটির দোকান দিবি, আর পিতলের যে প্লেটটি ওই প্লেটে তুই আটা গোলাবি, ওই আটা দিয়ে রুটি বানিয়ে বিক্রি করবি, তবে প্রথম রুটিটি তুই আমার জন্য রেখে দিবি, এবং প্রতিদিন ঠিক 12টার সময় এই পুকুরে এসে রুটিটি ফেলে যাবি। মনে রাখিস আমাকে কিন্তু 1 বছর ধরে প্রতিদিন দোকানের প্রথম রুটিটি দিতেই হবে। 1 বছরের মধ্যে যদি কখনো ভুল করে না দিস তাহলে ঠিক 40 দিনের মাথায় আমাকে কচি ডাব দিতে হবে। ভালো করে বুঝে বল, এই শর্তে কি তুই রাজি? শাহ আলম ভাইকে কিন্তু 2-3 বার সাবধান করে দেন। শাহ আলম ভাই বিষয়টি স্বাভাবিক মনে করে বৃদ্ধার শর্তে রাজি হয়ে যান। হঠাৎ শাহ আলম ভাইয়ের ঘুম ভেঙে যায়। তিনি ঘুম থেকে উঠে ভাবছেন আমি কি দেখলাম, এটা কি স্বপ্ন না বাস্তব? ওর কাছে মনে হচ্ছিল এটা স্বপ্ন নাই, উনি বাস্তবেই দেখেছেন, আর বাস্তবেই ও বৃদ্ধার সাথে কথা বলেছেন। শাহ আলম ভাই পরদিন সকালে কাজে যান নাই। তিনি স্বপ্নের কথা ভেবে অপেক্ষা আছেন কখন দুপুর 12টা বাজবে, সময় মতো ঠিক দুপুর 12টার সময় যায় উনি ওই জিনিসটা আনবেন। তো উনি ঠিক দুপুর 12টার আগেই ওই ঝিল পুকুরে চলে যান, গোসল করতে পুকুরে নামেন। পুকুরের আশেপাশে লোকজন, বাচ্চারা গোসল করছিল, এগুলোকে তিনি তোয়াক্কা না করে আস্তে আস্তে পানিতে নেমে পুকুরের মাঝখানের দিকে এগিয়ে যান। বলে রাখা ভালো যে ওই পুকুরের মাঝখানে নাকি একটা ঘর ছিল বা আছে, এরকমটা বলে বাংলাদেশ টেলিভিশন টাওয়ার। এই টাওয়ারের একটি অংশ এই পুকুরের ঘরটিতে নাকি আটকানো থাকে। ঘরটি বিল্ডিং এর মতোই তৈরি করে উপরে ছাদ এবং চারপাশে ইটের তৈরি দেয়াল করা হয়েছিল, এই যেমন কোনো বাড়ির সিকিউরিটি গার্ড থাকার জন্য যেরকম ঘর নির্মাণ করা হয় না ছোটখাটো, ওই রকম একটা ঘর আর কি। যাই হোক, শাহ আলম ভাই পানিতে নেমে আস্তে আস্তে ওই ঘরের কাছে যান। গিয়ে উনি সাহস করে উপরে ওঠেন। ওঠার সাথে সাথে অনেকবার এদিক ওদিক তাকিয়ে কিছুই খুঁজে পান না। পরে উনি কি না কি স্বপ্ন দেখেছেন এইভাবে নিচে চলে আসেন, আবার কিভাবে উনি উঠছেন আবারও। এবার তিনি ঠিক ঘরটির মাঝখানে তাকিয়ে যা দেখতে পান তাতে তার চোখ ছানা বড়া হয়ে যায়। চকচকে 2টি বড় বড় থালা, একটি সোনালী কালারের আর একটা রূপালী কালারের, ঝকঝক করছে। উনি বুঝতে পারেন ওটা পিতলের হবে হয়তোবা, যেটা স্বর্ণের মতো দেখা যাচ্ছে। উনি ভাবলেন যে স্বপ্নে যা দেখেছেন তা সত্যি। উনি কোনো কিছু না ভেবেই এদিক ওদিক তাকিয়ে ওনার সাথে থাকা ভিজা গামছাটির মধ্যে থালা 2টি নিয়ে পুকুরের অন্য প্রান্তে চলে যান। পুকুরের অন্য প্রান্তটি ছিল একটা ঈদগাহ মাঠ। ওই মাঠের ওখানে তেমন একটা লোকজন না থাকায় ওদিকে গিয়ে তিনি চুপিসারে তার বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে দেখেন তার স্ত্রী রান্না করছে। তো বউকে কিছু না বলে তিনি থালা 2টি একটি বস্তার মধ্যে রেখে দেন এবং গোসল সেরে ভাবতে থাকেন কি করা যায়, রাতের স্বপ্ন তো সত্যি হুবহু মিলে যাচ্ছে। ঘরের দরজা বন্ধ করে থালা 2টি বের করে পরীক্ষা করেন। সত্যি দেখেন যে একটি থালা রূপার, অপরটি থালা পিতলের। পিতলের থালাটি খাটের উপর রেখে রূপার থালাটি গামছা দিয়ে নিজের শরীরের সাথে পেঁচিয়ে বাইরে চলে যান। তিনি খালিশপুরের বিআইডিসি রোডে যেই স্বর্ণপট্টি রয়েছে সেখানে তার পরিচিত একটি স্বর্ণকারের দোকানে যান। ওখানে যাবার পর উনি ওটা বিক্রি করেন। উনি যেই দোকানে গিয়েছিলেন সে দোকানের নাম এবং দোকানের মালিকের নাম এটিও মাস্টার শুভ ভাই বলেছেন, আমরা সঙ্গে দোকানটা বলছি না যেহেতু উনি বলতে নিষেধ করেছেন। এখনো ওই দোকানটা আছে, তবে দোকানের মালিকানা পরিবর্তন হয়েছে।
ওদিকে শাহ আলম ভাইয়ের স্ত্রী ঘরে ঢুকে দেখেন খাটের উপর চকচক একটা পিতলের থালা পড়ে আছে। উনি কোনো কিছু না ভেবে থালাটি খুব যত্ন করে তুলে রাখেন। আর শাহ আলম ভাই সেই পরিচিত স্বর্ণকারকে বলেন যে এটা আমার বাপদাদার কাছ থেকে পাওয়া পৈতৃক সম্পত্তি, অনেক সমস্যার মধ্যে আছে, তাই বিক্রি করতে নিয়ে আসছি। উনি অর্থাৎ এইটাই বলেছিলেন। আর দোকানদারও তেমন কোনো সন্দেহ না করে ওজন করে দেখেন যে এইটা নাকি 365 গ্রাম হয়েছিল। এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে যে ওই বৃদ্ধা মহিলা কিন্তু বলেছিলেন আমাকে 1 বছর প্রতিদিন প্রথম রুটিটি খাওয়াতে হবে। আমরা জানি 1 বছরে 365 দিন, ঠিক প্লেটটিও 365 গ্রামই নাকি হয়েছিল ওজনে। এই সমস্ত ছোটখাটো বিষয়গুলো শাহ আলম ভাইয়ের মাথায় কিন্তু তখনও আসেনি। যাই হোক, একেবারে খাঁটি চান্দি রূপার এমন থালা এমন আর কি পাওয়া যাবে? দোকানের মালিক চিন্তা করলেন যে এরকম জিনিস তো আগে উনি কখনো দেখেন নাই, আগের আমলে এরকম ছিল, তবে ওনার জীবনে এটাই প্রথম দেখা। উনি কোনো কিছু না ভেবে থালাটিকে কিনতে রাজি হয়ে গেছেন। ওই সময়ে 1 ভরি রূপার মূল্য ছিল 6-7 হাজার টাকা এরকম আর কি। তো শাহ আলম ভাই ওই থালাটি বিক্রি করে যে টাকা পেয়েছেন তাতে দেখা যায় যে প্রায় 2.5 লক্ষ টাকা উনি পেয়েছেন। এই টাকাটি পেয়ে উনি তো অনেক খুশি। উনি ভাবেন আমার সুখের দিন আসতে চলেছে। আসলে কি সুখের দিন? চলুন সামনের দিকে আগাই ঘটনার। টাকাটি পেয়ে তিনি কলোনির যে ফ্ল্যাটে থাকতেন সেই ফ্ল্যাটটি 1.5 লক্ষ টাকা দিয়ে কিনে নেন। বাকি টাকা দিয়ে তিনি খালিশপুরে একটা এই যে কলোনি তো অনেকগুলো আছে, 5 তলা কলোনি আছে, 5 তলা কলোনির 1 নম্বর গেটের কর্নারে একটি দোকান ভাড়া নেন। তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে এত টাকা কোথায় পেয়েছে। তিনি বলেন তার বাবার গ্রামের বাড়িতে অনেক আগের পুরনো একটা জমি ভাগাভাগি হয়েছে, সেখান থেকে তিনি তার ভাগের অংশ বাবদ 2.5 লক্ষ টাকা পেয়েছেন। তার স্ত্রীর কাছে কিন্তু উনি সত্যটা প্রকাশ করেন নাই, কিন্তু তার স্ত্রী বুঝে যায় শাহ আলম ভাই কোনো কিছু লুকাচ্ছেন। যাই হোক, শর্ত অনুযায়ী শাহ আলম ভাই একটি দোকান নেন। দোকানটি হোটেল বানানোর জন্য হোটেলের যাবতীয় জিনিসপত্র যেমন থালা বাসন ইত্যাদি সবকিছু কিনে ফেলেন। আর ওই যে পিতলের থালাটি তার স্ত্রী উঠিয়ে রেখেছিল, পরবর্তীতে শাহ আলম ভাই বলেন যে এটি ওই উনার গ্রামের বাড়ির হাট থেকে কিনে আসেন শখের বসে, এতগুলো টাকা পেয়েছেন, মনটা ভালো, তাই হাট থেকে একটা থালা কিনে আনছেন। হোটেল তো শুরু করেন, ছোটখাটো হোটেল রুটি বানানোর জন্য। তো আটা যেই আমরা বলি মানে আটা ছেনা বলি বা আটা গোলানো বলি, তো এই জিনিসটা সেই ওই পিতলের থালাতেই উনি করতেন। সকালে উঠে রুটি বানানোর সময় নিজ হাতে প্রথম রুটিটি উঠিয়ে রাখতেন এবং প্রতিদিন ঠিক 12টার সময় ওই ঝিল পুকুরে গিয়ে রুটিটি টুকরো করে পানিতে ভাসিয়ে দিতেন, বা কখনো কখনো সুযোগ পেলে ছোট ছোট মাছগুলোকে খাওয়াতেন নিজ হাতেই। আর মাঝে মধ্যে ছেলেকে নিয়ে ঝিল পুকুরে গোসল করতেন। শাহ আলম ভাইয়ের দোকানে স্বাভাবিক বেচাকেনা থেকে অস্বাভাবিক বেচাকেনা হতে থাকে। কাস্টমারের এতটা চাপ ছিল যে কাস্টমার সরেই না। ছোট একটি হোটেল, পরবর্তীতে একটু জায়গা বাড়িয়েছেন, তবুও দোকানে এত ভিড় হতো যে কাস্টমারকে বসার জায়গাও তিনি দিতে পারতেন না। সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতো লোকজন তার দোকানে নাস্তা খাওয়ার জন্য। মাশাআল্লাহ মোটামুটি ভালোই চলছিল তার দিনকাল। মাসটা কিভাবেই কাটে। শাহ আলম ভাইয়ের আস্তে আস্তে উন্নতি হচ্ছে, সংসারে নিজেও সচ্ছল হয়ে উঠছেন, কিন্তু একটা পরিবর্তন তার মাঝে দেখা যাচ্ছিল। দিন যতই যাচ্ছিল তার মেজাজ যেন উগ্র হয়ে যাচ্ছিল। আগে সে শাহ আলম ভাইয়া নেই। আগে যত যাই হোক তিনি মানুষের সাথে খারাপ আচরণ করতেন না, কেউ কিছু বললে মুখ বুজে থাকতেন, কিন্তু এখন কারণে অকারণে মানুষের সাথে তুচ্ছ তাচ্ছিল্যমূলক আচরণ করেন, খারাপ ব্যবহার করেন। অহংকার যেন তাকে চারদিক থেকে গ্রাস করে ফেলছে। আস্তে আস্তে দিন যাচ্ছে, দোকানের ভিড় ও ব্যস্ততার কারণে তিনি প্রথম বানানো রুটিটি পুকুরে ফেলতে ভুলে যান। এইভাবে 3-4 দিন রুটি দেন না। একদিন তিনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন সেই বৃদ্ধা মহিলা তার স্বপ্নে এসে বলছে, শাহ আলম তুই তোর প্রতিশ্রুতি ভঙ্গ করেছিস, এখন তুই আমাকে শর্ত অনুযায়ী আজ থেকে ঠিক 40 দিন পর কচি ডাব দিবি। শাহ আলম ভাই বিষয়টি পাত্তা না দিয়ে চুপচাপ তার মতো দিনকাল কাটাতে থাকেন। মাঝে মাঝে ছেলেকে দিয়ে বা বউকে দিয়ে দোকানে বানানো প্রথম রুটি ওই পুকুরে ফেলে আসতে বলতেন, কিন্তু বৃদ্ধার শর্ত অনুযায়ী 40 দিন পর একটি কচি ডাব দিতে হবে। এটা বৃদ্ধা কয়েকবার স্বপ্নে শাহ আলমকে বলেছিল, আর সাথে এটাও বলেছিল রুটি আমার আর লাগবে না, রুটি আমার আর চাই না, রুটি আমাকে দিতে হবে না, এখন আমি চাই কচি ডাব। ঠিক 39 দিনের মাথায় শাহ আলম ভাই উনি আবার স্বপ্নে দেখেন ওই বৃদ্ধাকে। তখন ওই বৃদ্ধা বলেন, কাল 40তম দিন পূরণ হবে, কাল আমাকে কচি ডাব দিতে হবে। বিষয়টা কিন্তু স্বপ্নে অনেকবারই দেখলেন শাহ আলম ভাই। যেহেতু উনি স্বপ্নে দেখেছেন, উনি বলেন এই কচি ডাবই তো। উনি 40তম দিনে বাজার থেকে 20 টাকা দিয়ে একটি কচি ডাব কিনে আনেন। ডাবটি ঠিক দুপুর 12টার সময় ঝিল পুকুরের পানিতে নেমে ওই যে ঘরটা ছিল ওই ঘরের মাঝখানে দিয়ে আসেন। ওই দিন রাতে ঘটে এক অস্বাভাবিক ঘটনা।
শালম ভাইকে ঘুমের মধ্যে ওই বৃদ্ধা অনেক মারধর করেন এবং বলেন, আমি তো এই কচি ডাব চাইনি রে, আমি কচি ডাব বলতে বুঝিয়েছি তোর ছেলেকে। এবার ধর্মর করে লাফ দিয়ে ওঠেন শালম ভাই। এ কি স্বপ্ন দেখলেন? বৃদ্ধা তো চেয়েছিল কচি ডাব, কচি ডাব বলতে এখানে তার সন্তানকে বুঝিয়েছে, এটা তো উনি বুঝতে পারেননি। একবারও যদি উনি বুঝতে পারতেন তাহলে কি এই শর্তে উনি রাজি হতেন? কিন্তু বিপদ যা হওয়ার তো হয়েই গেছে। সুখ যেন তার কপালে আর সইছে না। পরদিন সকালে উঠে তিনি পিতলের থালাটি খোঁজ করেন, কিন্তু এ কি, কোথাও সেই থালাটি খুঁজে পাচ্ছেন না। প্রতিদিন থালাটি নিজ হাতে পরিষ্কার করে গামলার মধ্যেই রাখেন, কিন্তু আজ তার থালাটি কোথাও খুঁজে পাচ্ছেন না। স্ত্রীকে জিজ্ঞেস করলেন কোথায়? স্ত্রী বললেন এখানেই তো ছিল। স্বামী স্ত্রী দুজনে সারা ঘর, তারপর দোকান তন্ন তন্ন করে খুঁজেও পিতলের থালাটি আর খুঁজে পান নাই। পরের দিন সকালে উঠে তিনি রুটি বানানো প্রথম রুটিটি স্ত্রীকে দিয়ে ঠিক দুপুর 12টায় ঝিল পুকুরে রেখে আসতে বলেন। কাজের চাপ আর দিনের ব্যস্ততা, এই সব কিছুর কারণে রাতে দেখা স্বপ্ন উনি ভুলে গিয়েছেন। ওদিকে তার ছেলে কলোনির আরো ছোট ছোট ছেলেপেলেদের সাথে ঝিল পুকুরে দুপুর 2টার দিকে গোসল করতে গিয়েছে। নতুন সাঁতার শিখলে বাচ্চারা যেমন ঘন ঘন পুকুরে গোসল করতে চায়, ঠিক তেমনি তার ছেলেটিও ব্যতিক্রম নয়। মাঝে মধ্যে বাবা মাকে না জানিয়ে কলোনির বাচ্চাদের সাথে চলে যেত ঝিল পুকুরে গোসল করতে। গোসল করার শেষে সব বাচ্চারা বাসায় ফেরত আসে, কিন্তু শালম ভাইয়ের ছেলে আসে না। অন্য বাচ্চারা দেখেছে যে সে নাই, তারা ভেবেছে হয়তো আগে চলে গিয়েছে, এই জন্য তারাও কিছু না ভেবে যে যার বাসায় চলে যায়। ছোট বাচ্চারা কি আর এত কিছু বলছে? ওদিকে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল। শালম ভাইয়ের স্ত্রী ভেবেছে তার বাচ্চা হয়তো কলোনির মাঠে খেলাধুলা করছে, কিন্তু যখন সন্ধ্যা নেমে এলো তখন শালম ভাইয়ের স্ত্রী চিন্তায় পড়ে গেলেন এবং শালম ভাই যে দোকানে ছিলেন সেই দোকানে গিয়ে তাকে বলেন যে ছেলেকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করার পর কলোনির কয়েকটা বাচ্চার কাছে শুনতে পান তারা দুপুরে একসাথে ঝিল পুকুরে গোসল করতে নেমেছিল। সবাই ফিরে আসলেও শালম ভাইয়ের ছেলেকে কেউ দেখেনি। তখন শালম ভাই বিভিন্ন মসজিদে মাইকিং করে বাচ্চা হারানোর কথা জানান এবং একটি রিকশায় মাইক ভাড়া করে তার ছেলে হারানোর সংবাদটি প্রচার করতে থাকেন এলাকার মধ্যে। তখনকার সময় যদি কেউ হারিয়ে যেত তাহলে রিকশায় মাইক সেট করে এভাবে প্রচার করা হতো খোঁজ করার জন্য। সেদিন রাত্রে শাহ আলম ভাইয়ের স্ত্রী অনেক কান্নাকাটি করেন এবং শাহ আলম ভাই অনেক চিন্তায় পড়ে যান। রাত তখন 1টার মতো বাজে। স্বামী স্ত্রী দুজনেই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছেন। বাচ্চা হারানোর দুশ্চিন্তায় দুজন কিছুই খান নাই। রাতে শাহ আলম ভাই এবং তার স্ত্রী দুজনেই একই স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন ওই যে বৃদ্ধা, সে স্বপ্নে এসে শাহ আলম ভাইকে এবং তার স্ত্রীকে বলে, তোদের ছেলেকে আর খুঁজে লাভ নেই রে, আমি আমার জিনিস বুঝে নিয়েছি, তোরা তোদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছিস, তাই শর্ত অনুযায়ী আমি আমার জিনিস নিয়ে নিয়েছি, এখন আর ছেলেকে খুঁজে কোনো লাভ নেই। দুজনেরই ঘুম ভেঙে যায় একই সাথে। দুজনেই দুজনকে যখন এই স্বপ্নের কথা বলে তখন তারা বুঝতে পারে ঘটনাটা কি হয়েছে। শাহ আলম ভাই ওনার স্ত্রীকে সাথে নিয়ে ফজরের পর নদীর ওপারে কিনাই ঠাকুর নামে এক কবিরাজ ছিলেন, তার বাড়িতে যান। সবকিছু খুলে বলেন। কবিরাজ তাদেরকে বলেন, তোমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে দেখি আমি কোনো তথ্য পাই কিনা বা তোমাদের জন্য কিছু করতে পারি কিনা। সন্ধ্যার সময় কবিরাজের কাছে তারা আবার যান। তখন এই কবিরাজ এক অবাক করা তথ্য দেন। এই শাহ আলম ভাইয়ের ছেলেটি নাকি অমাবস্যা রাতে জন্ম নিয়েছিল, আর এই ধরনের অমাবস্যা রাতে জন্মানো ছেলেকে বা মেয়েকে জিনেরা বা পিশাচেরা বলি হিসাবে গ্রহণ করে। ঝিলপুকুরের ওই যে বৃদ্ধা, ওটা ছিল এক শক্তিশালী পিশাচ শ্রেণীর জিন। শাহ আলম ভাই যখন তার ছেলেকে নিয়ে পুকুরে গোসল করত তখনই তার ছেলের উপর এই পিশাচের নজর পড়ে যায়। তখন শাহ আলম ভাইকে লোভ দেখিয়ে লোভের বশীভূত করে এই পিশাচটি শাহ আলম ভাইয়ের সন্তানটিকে নেয়ার পরিকল্পনা আটে। পিশাচটি জানতো শাহ আলম ভাইকে এমন শর্ত দিতে হবে যেটা সে কখনোই পূরণ করতে পারবে না, কোনো না কোনো ভাবে ভুল হবেই। এছাড়া পিশাচটি কালো জাদু করে শাহ আলম ভাইয়ের উপর প্রভাব ফেলে, যাতে করে শাহ আলম ভাইয়ের মেজাজ উগ্র হতে থাকে এবং স্মৃতিশক্তিও লোপ পেতে থাকে। মানুষের মেজাজ যখন উগ্র হয়, তার সাথে ঝগড়াঝাটি করে, তখন অনেক বিষয় কিন্তু মনে থাকে না। এই কাজটা কিন্তু ওই পিশাচটি করেছিল। কবিরাজ সেই পিশাচটিকে রাতে হাজির করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ওই পিশাচটি হাজির হয় না। অনেক কষ্টে অবশ্য কবিরাজ পিশাচটিকে হাজির করতে সক্ষম হন। পিশাচের কাছ থেকে জিজ্ঞেস করে আসলে উনি পিশাচের কাছে জানতে চান যে ঘটনাটা কি। তখন ওই পিশাচটি বলে, আমার নাম সর্বরী, আমি এই পুকুরেই থাকি। বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে আমি আমার নিজের আয়ত্তে এনে এই পুকুরে বলি দেই। আমি এখানে 150 বছরের উপরে আছি। এই পুকুরে প্রায় 2000 জিন আছে, যারা সবাই আমার অনুগত। আমার অনুমতি ছাড়া এই পুকুরে কোনো জিন থাকতেও পারে না, আবার আমার অনুমতি ছাড়া এই পুকুর থেকে কোনো জিন নিজের ইচ্ছায় যেতেও পারে না। আমাকে কেন ডাকা হয়েছে আর এত বড় সাহস হলো কিভাবে আমার ডাকার,
এই বেটা কবিরাজ, তুই তো সব জানিস, জেনে শুনে তুই এত বড় সাহস কিভাবে করলি? কোন জিন আমাকে ডাকার সাহস পায় না, আর তুই বেটা মানুষ, তুই আমাকে ডাকিস? কবিরাজ বলেন, শাহ আলম ভাইয়ের সন্তানকে তুই কেন নিয়েছিস? পিশাচটি উত্তর দেয় যে আমি নিয়ে গেছি, নিছি। তুই কে হে বেটা? তুই বেটা কে আমাকে জিজ্ঞেস করার? আমি তোকে কৈফিয়ত দেব? তোকে কৈফিয়ত দিতে আমি বাধ্য? আমি তো তোকে কৈফিয়ত দিতে রাজি না। আর মনে রাখিস, আমাকে দ্বিতীয়বার যদি ডাকার সাহস করিস, তাহলে তোর কাছে থাকা 9টা জিন আছে না, এই 9টা জিনের 6 জনকে কিন্তু আমিই মারছি, বাকি আছে 3টা। এই 3টাকে মারবো, তাহলে তোর সাহায্যকারী আর কেউ থাকবে না। এরপর তোর বংশকে আমি নির্বংশ করে ফেলবো। এই বলে নাকি কবিরাজকে এমন জোরে একটা থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে কবিরাজের নাক ফেটে রক্ত বের হতে থাকে। এরপর কিছু না বলেই পিশাচটি চলে যায়। পরে কবিরাজ খোঁজ নিয়ে দেখে সত্যি এই 9টা জিনের মধ্যে 6টা জিনকে উনি পাঠিয়েছিলেন ওই ঝিল পুকুরের পিশাচটিকে ধরে আনার জন্য। ওই 6টা জিনকে উনি ওখানে হত্যা করেছেন। আর এই জিনটা নাকি শিলা জাতের একটা জিন। কবিরাজ শাহ আলম ভাইকে এবং তার স্ত্রীকে বলে, আমার পক্ষে এটা সম্ভব নয়, আমার যা ক্ষতি হবার তো হয়েই গেছে। আমি আমার সাহায্যকারী 6টা জিনকে হারাইছি, ওরা আমার সন্তানের মতো ছিল, ওরা আমাকে বাবার মতো করে সম্মান করত। ওরা চলে গেছে মানে আমার শরীর অর্ধেক পঙ্গু হয়ে গেছে, আমি আর কিছু করতে পারবো না, আর পারলেও আমি কিছু করতে চাই না। এই বলেই বিদায় দেন। ওই দিন শাহ আলম ভাই আরো 2-1 কবিরাজের কাছে যান, তারাও ব্যর্থ হন, অনেক চেষ্টা করে কোনো সমাধান খুঁজে পান না। পরে 5তলা কলোনির মাঠে একটি মসজিদ আছে, সেই মসজিদের বড় হুজুর শরণাপন্ন হন শাহ আলম ভাই এবং তার স্ত্রী। হুজুর তাদের কিছু তদবির দেন এবং বলেন, জানি না কতটুকু করতে পারবো, এতটুকু আশা দিচ্ছি, তোমাদের সন্তানকে জীবিত অথবা মৃত তোমাদের কাছে ফিরে দিতে পারবো ইনশাল্লাহ। তবে জীবিত হয়তো না পাওয়ার সম্ভাবনাই বেশি, তবু আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ চাইলে ছেলেকে জীবিত ফিরেও পেতে পারো। শাহ আলম ভাই হুজুরকে বলেন, কাল সকালে ফজরের নামাজ পড়ে পুকুরের কর্নারে এই জিনিসটা উনি দেবেন। এইভাবেই বলে দিয়েছিলেন আর কি, যে কিভাবে দিতে হবে। আর দেওয়ার সময় বিসমিল্লাহ বলে 3বার এই পানি ছিটিয়ে দিতে হবে। উনি একটা পানি দিয়েছিলেন, পানিটা ছিটিয়ে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে, আল্লাহ চাইলে সন্তান জীবিত ফিরেও পাওয়া যেতে পারে। হুজুরের কথা মতো পরের দিন সকালবেলা ফজর নামাজ পড়ে শাহ আলম ভাই ভোরবেলা পুকুরের ওই কর্নারে হুজুর দেওয়া পানি বিসমিল্লাহ বলে 3বার ছিটিয়ে দেন, অপেক্ষা করতে থাকেন। ঠিক 2 থেকে 3 মিনিটের মাথায় শাহ আলম ভাইয়ের ছেলেটি মৃত অবস্থায় ভেসে ওঠে। কোনো কলা গাছকে যদি পুকুরের পানিতে ডুবিয়ে ছেড়ে দেওয়া হয়, গাছটি যেমন একদিকে সোজা হয়ে, মানে মাথা সোজা করে ভেসে ওঠে, পরে অন্য অংশ ভেসে ওঠে, হুস করে ভেসে ওঠে, ঠিক ওইভাবে 3 দিন পর এই ছেলেটাকে এভাবেই পাওয়া গেল। তবে জীবিত না, লাশ। সেটা লাশ পাওয়া গেল। সেটাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে শাহ আলম ভাই আফসোস করতে থাকে। আর এই যে সেটার লাশটা পাওয়া গেল, যে আফসোস করছিল, কানাকাটি করছিল, তখন যে মাস্টার শুভ ভাই উনি সকালবেলা কোচিং এ যাচ্ছিলেন ওই পুকুর পাড় দিয়ে, ওই পাড় দিয়ে তাকে কোচিং এ যেতে হয়। মাস্টার শুভ ভাই নিজের চোখে এই লাশটি দেখেছিলেন, 3 দিন আগে ডুবে যাওয়া লাশটি উনি নিজের চোখে দেখেছেন। মনে হচ্ছিল মাত্র ছেলেটিকে কেউ গলা টিপে হত্যা করেছে। গলায় বড় বড় আঙ্গুলের ছাপ লাল হয়ে আছে, নাক দিয়ে তাজা রক্ত ঝরছে এবং ঘাড়ে একটি ক্ষত স্থান দেখে মনে হচ্ছে কেউ কামড় দিয়ে ঘাড়ের মাংস ছিঁড়ে ওখান থেকে রক্ত খেয়েছে। ওই লাশটি দেখে এই মাস্টার শুভ ভাই নিজে অনেক ভয় পেয়েছিলেন। কৌতূহলী হয়ে উনি দেখছিলেন কোচিং এ দেরি হয়ে যাচ্ছে, তাই ওখানে বেশিক্ষণ দাঁড়াননি। উনি দেখেছিলেন একজন অসহায় বাবার কি কান্না, মৃত সন্তানকে বুকে জড়িয়ে পুকুরের ওই কর্নারে বসে হাউমাউ করে উনি কাঁদছেন। তখন শাহ আলম ভাইয়ের সাথে আরো 2-1 মুরব্বী ছিলেন। ফজরের নামাজ পড়ে কিছু মুরব্বী লোক হাঁটাচলা করতেন, তারাও ওখানে জড়ো হয়েছেন। এখনো মাস্টার শুভ ভাইয়ের চোখের সামনে সেই দৃশ্য ভাসছে। এরপর শাহ আলম ভাই পাগলের মতো হয়ে যান। তার হোটেলের যে জায়গাটা ছিল সেটা সিটি কর্পোরেশনের জায়গা হওয়ায় সিটি কর্পোরেশন অবৈধ যে সমস্ত স্থাপনাগুলো রয়েছে সেগুলো যখন উচ্ছেদ করে, তার হোটেলটিও এর আওতায় পড়ে যায়, সেটিও উচ্ছেদ করে দেয়। 5তলা কলোনির 2 নং বিল্ডিং এর 3য় তলা শাহ আলম ভাইয়ের কেনা ফ্ল্যাটটি উনি বিক্রি করে দেন। ওখান থেকে তিনি বরিশালে তার নিজ এলাকায়, তার দেশের বাড়িতে চলে যান। আর বাসে যাওয়ার সময় তার এই প্লট বেচা 1.5 লক্ষ টাকা কিভাবে যেন চুরি হয়ে যায়। ঘটনার বছর 5 পরে এই শাহ আলম ভাইকে এই মাস্টার শুভ ভাই উনি ওনাদের এই খালিশপুর এই চিত্রালী কাঁচা বাজার রয়েছে, এই চিত্রালী কাঁচা বাজার রিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন। তখন কৌতূহলী হয়ে তার কাছে যান, তাকে এই হোটেলে তাকে একটা হোটেলে নিয়ে যান, নাস্তা করান। তার কাছ থেকে এই ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে জানতে সক্ষম হন। এই যে 365 গ্রাম, এই এত পুঙ্খানুপুঙ্খ হিসাব, এটাও কিন্তু এই মাস্টার শুভ ভাইয়ের মনে ছিল।
যেহেতু উনি এইভাবে জেনেছিলেন। ঘটনাটি মাস্টার শুভ ভাই ওনার সংগ্রহে রেখে দেন। এখন শাহ আলম ভাই কোথায় আছে এটা অবশ্য মাস্টার শুভ ভাই জানেন না, তবে জানতে পেরেছেন শাহ আলম ভাইয়ের একটি কন্যা সন্তান হয়েছে। তার স্ত্রী এবং কন্যা সন্তান বরিশালে তার গ্রামের বাড়িতেই থাকে। এই পুকুরকে নিয়ে আরো অনেক ঘটনা রয়েছে। আসলে পিশাচটির পরে কি হয়েছিল এটাও একটা ভয়ঙ্কর ব্যাপার। এটা নিয়েও নাকি একটা দারুণ ঘটনা রয়েছে। মাস্টার শুভ ভাইকে আমি অনুরোধ করব দ্রুত সেই ঘটনাটি পাঠিয়ে দেওয়ার জন্য। এই ঘটনাটির সারমর্ম এটা বলেছেন যদিও বা, তবে সেটা এখন বলতে চাচ্ছি না। এটা একটা দারুণ টুইস্ট রয়েছে। ইনশাল্লাহ অন্য কোনো একটা সময় শুভ ভাই এই ঘটনাটি পাঠালে আপনাদেরকে জানাবো যে ওই পিশাচ বৃদ্ধা জিনটা কি হয়েছিল। সত্যি সেটাও অনেক রোমহর্ষক একটি বিষয়। দারুণ টান টান উত্তেজনাপূর্ণ সেই ঘটনাটা হবে ইনশাল্লাহ। তবে সেটা এখন আমরা পাই নাই, পাওয়া মাত্রই আপনাদের সাথে সেটা শেয়ার করবো ইনশাল্লাহ। ঘটনাটির জন্য আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাস্টার শুভ ভাইকে।